আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন বলেন? আপনারা কি সবাই ভালো আছেন? এখন কি শুনতে পান? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা সালাম দিচ্ছেন, দিতেছেন, আবার দিবেন, সবার জন্য ওয়ালাইকুম সালাম। আব্দুর রহমান প্রশ্ন করছেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাইবার জন্য কিভাবে পড়বেন, মানে আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, সাবজেক্টিভ ভাইবার প্রিপারেশন কেমন হবে? সাবজেক্টিভ পড়া এখন না পড়লেও কোনো সমস্যা নেই। আপনি প্রিলি দিয়ে কি বলে রিটেন দিয়ে তারপরে পড়বেন। আর যদি রিটেনের পড়ার জন্য বলে থাকেন, এখন জন্য বলছে রাষ্ট্রবিজ্ঞান ভাইবার জন্য, তো রিটেনের জন্য এখন পড়বেন শুধু রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টিভ রিটেন পড়েন। আবার পরীক্ষার পরে একটু সময় পাবেন, মিনিমাম 20-25 দিন, তখনও পড়তে পারবেন। আর ভাইবার কথা যদি বলি, ভাইবাতে নর্মালি রাষ্ট্রবিজ্ঞানের থট থেকে টুকটাক প্রশ্ন করে আমি যতদূর জানি। আর ভাইবাটা মূলত বাংলাদেশ অ্যাফেয়ার্স এর রাজনীতি নিয়ে যা যা প্রশ্ন হয় সব তো রাষ্ট্রবিজ্ঞানের অংশই। তো আপনি যদি আসলে আলাদা করে সাবজেক্ট ধরে যদি বলতে চান, তাহলে ব্যাপারটা হবে এমন: আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের থট অথবা বড় বড় মনীষী এবং তাদের কথাবার্তা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, যেমন আমারে জিজ্ঞেস করছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিল। এরকম। তো অর্থাৎ চতুর্দশ লুইয়ের কথা জানতে চাইছি আর কি। তো এই টাইপের। এখন ধরেন আপনাকে প্লেটোর লেখার উপরে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো প্রকৃতির রাজ্য কি এটা বলো। প্লেটো কি বলছে একজন শাসকের কেমন গুণ থাকা উচিত? ম্যাকিয়াভেলির প্রিন্স পড়ছো, উনি কি বলছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনার একাডেমিক যে পড়াশোনা আছে এটাকে ধরেই প্রশ্ন করবে। আর এর বাইরে বিশ্ব রাজনীতি বলেন আর বাংলাদেশের কনটেক্সটে বলেন, আসলে এগুলো রাষ্ট্রবিজ্ঞানের অংশই, তাই না? তো যদি আপনি রাষ্ট্রবিজ্ঞানই বুঝতে চান যে প্রশ্নটা ঠিক এখান থেকেই হয়েছে, তাহলে এগুলো আসলে থিওরি বা রাষ্ট্রবিজ্ঞানের ডিরেক্ট টার্ম রিলেটেড কোনো কিছু হয়তো আপনার কাছে ব্যাখ্যা জানতে চাইতে পারে। এই আর কিছু না। সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়াগুলো বেশি কাজে দেয়। অথবা এমাজউদ্দিন আহমেদ স্যারের একটা বই আছে, দেখবেন খুব হেলদি একটা বই, রাষ্ট্রবিজ্ঞানের কথা। এই বইটা পড়তে পারেন। আর ঢাকায় যদি থাকেন কাছাকাছি এরিয়াতে, আমার কাছ থেকেও নিতে পারেন, আমার কাছে আছে এই বইটা। চাইলে আপনি নিয়ে পড়তে পারেন, এই আর কিছু না। আর অবশ্যই বিচারপতি হাবিবুর রহমান স্যারের একটা বই আছে, নাগরিকদের জানা ভালো। এই বই না পড়ে ভাই ভাই যাবেন না। ঠিক আছে? নাগরিকদের জানা ভালো, এই বইটা পড়বেন। আর পাশাপাশি আমার ধারণা আপনারা কূটনীতি কোষ বা রাজনীতি কোষ মোটামুটি ঘাটাঘাটি করছেন বা করবেন, হয়ে যাবে। এটার জন্য খুব বেশি প্যারা করার দরকার নেই। ভাইবার সব পড়া বলতে পারেন এই রিলেটেড এখান থেকেই হয়। আচ্ছা, এবার আসেন আমরা আজকের কথায় চলে যাই। আপনি কি বুঝছেন আব্দুর রহমান? থ্যাংক ইউ। ওকে, তো চলেন আমরা শুরু করি না? এখন আসেন, আজকে আমরা আসলে যেটা নিয়ে পড়তে বসছি, এটা এমন কোনো টপিক না যে আপনি খুব শহীদ হয়ে যাইতে হবে পড়ার জন্য, পড়তে পড়তে, বা এমন কিছু না আপনি মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। আসলে আপনি কতটা ম্যাচিউরড, কত সুন্দর করে জীবন এবং জগৎকে দেখতে ভালোবাসেন বা দেখতে পারেন, আপনার চিন্তার গভীরতা বোঝার জন্য এটা সিলেবাসে দেওয়া। আপনার কি ধারণা আপনি 6-7-8-9 সারাংশ সারমর্ম লেখা শুরু করছেন, এখন বিসিএস ও লিখবেন, এখন আপনি সারাংশ সারমর্ম পারেন কিনা এটা টেস্ট করার জন্য পিএসসি আপনাকে এটা সিলেবাসে দিছে? না গো ভাইয়া, এখানে একটা ভিন্ন পারপাস আছে। পারপাসটা কি? আপনি একই জিনিস কিভাবে দেখেন, আসেন একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। 38 বিসিএস এ আপনার রিটেনে প্রশ্ন ছিল, মনে হয় এটা, যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। আচ্ছা, এখন আপনি বলেন তো এটা প্রথম আমরা কোন ক্লাসে পড়ছি? প্রথম কোন ক্লাসে পড়ছি বলেন তো? আমার মনে হয় আমি 6-এ পড়ছি, বা যদি ভুল না হয় 7-এ। তাই না? 6 অথবা 7-এ পড়ছি। 9-10 এটা খুব আসতো। এসএসসির যদি আপনি সব থেকে পপুলার ভাব সম্প্রসারণের 10টার লিস্ট করেন যে কোনো বোর্ডে, এটার মধ্যে পড়বে। তাহলে আপনি এটা 6-এ বা 7-এ পড়ছেন। এসএসসি তে প্রচুর লিখছেন, এটা ইন্টারমিডিয়েটে পড়ছেন।
এটা আপনাকে আবার এখন বিসিএস লিখতে দিছে। জিনিসটা একটু বুঝেন। আজকের ক্লাসটা পড়ানোর কিছু নাই, বোঝার জিনিস, খালি বুঝবেন। এর মানে হলো একজন মাধ্যমিকের ছাত্র এটা লিখবে, উত্তর তো একই জিনিস। একজন উচ্চ মাধ্যমিকের ছেলে ওইটা লিখবে, তাই না? একজন নিম্ন মাধ্যমিকের ছেলে ওইটা লিখবে। ওকে। আবার একজন বিসিএস এর প্রার্থী ওইটা লিখবে। এখন নিশ্চয়ই পার্থক্য আছে। ধরেন আপনাকে শালবন বিহার নিয়ে যাওয়া হলো, খুব খেয়াল করে বুঝেন। আপনি শালবন বিহার গেলেন আপনার কোনো একটা ট্যুরে, বা আপনি পিকনিক করতে গেলেন বা কিংবা কোনোভাবে গেলেন, ওখানে ধরেন ক্লাস 10 এর কিছু ছেলে পেলে আছে, আর আপনি বিসিএস রিটেন দিয়ে ফেলছেন, আপনিও আছেন। এখন যদি রাতের বেলা আপনাদের কোঅর্ডিনেটর আপনাদের জিজ্ঞেস করে যে শালবন বিহারে তুমি কি দেখছো, আজকের অবজারভেশনের উপরে নোট লেখো, 10 এর বাচ্চাও লিখবে, আপনিও নোট লিখবেন, পার্থক্য হবে। কিসে কিসে পার্থক্য হবে? পার্থক্য হবে ভাষায়, পার্থক্য হবে শব্দ চয়নে, পার্থক্য হবে বিবরণ দেওয়ার ভঙ্গিতে, পার্থক্য হবে শালবন বিহারকে ও কিভাবে দেখছে আর আপনি কিভাবে দেখছেন, দৃষ্টিভঙ্গিগত জায়গায়। ওই ছেলে যে এই কথা লিখবে না তার তো গ্যারান্টি নাই, সে লিখতেও পারে যে এই শালবন বিহারের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় আমি জুটিদেরকে বসে প্রেম করতে দেখেছি। ইস, এটাও সে লিখতে পারে, বিশ্বাস নাই। আপনি নিশ্চয়ই এটা লিখবেন না। আপনি শালবন বিহারের ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রত্নতত্ত্বের দিক থেকে এটা আমাদের জন্য কত বড় অ্যাসেট, এবং ভবিষ্যতে আমরা চাইলে এটাকে আরো বেশি ভাস্ট পারপাসে কি করে ইউজ করতে পারি, নিশ্চয়ই আপনি এগুলো আনবেন, যেটা এই ছেলেটা আনবে না। দেখেন টপিক কিন্তু একই জিনিস, কিন্তু দেখার যে ভিন্নতা, দেখার যে পার্থক্য, দৃষ্টিভঙ্গির যে গভীরতা, তার মধ্যে দেখেন কত পার্থক্য হয়ে গেল। তো শৈবাল দিঘিরে বলে উচ্চ কুরিশির এই জিনিস আপনাকে লিখতে হচ্ছে এখন, তাহলে আপনি 6 এর জিনিস নিশ্চয়ই এখন এভাবে ওই ভাষায় ওই জীবন বোধ দিয়ে উপস্থাপন করবেন না। জিনিস তো উত্তর তো ওইটাই। তাহলে যিনি খাতা কাটবেন তিনি ধরেন প্রথমত উনি কোনো বিশ্ববিদ্যালয়ের প্রবীণ কোনো টিচার, অধ্যাপক মিনিমাম, বা সহযোগী অধ্যাপক, অথবা সরকারের কোনো একটা উচ্চ লেভেলের কোনো একজন অফিসার। তো উনি আপনার মধ্যে চিন্তার যে রিফ্লেকশন দেখতে চায় আপনি সেটা দিবেন। আপনার চিন্তার যে লেভেল উনি আপনার কাছে দেখতে চান আপনি সেটা দিবেন, এই তো কথা, অন্য কিছু তো না। এখন সেভাবে প্রিপারেশন নেওয়ার মাধ্যম কি খালি পড়লে হয়ে যাবে? না। এটা আপনার টোটাল পারসেপশন, আপনার টোটাল জীবন বোধ, আপনি কিভাবে জীবনকে দেখতে পছন্দ করেন, কিভাবে জীবন দেখতে ভালোবাসেন, এগুলো এখানে উঠে আসবে। এই জন্য জিনিসটা হয়তো সারাংশ বা সারমর্ম, জিনিসটা হয়তো বা ভাব সম্প্রসারণ, একটা বড় জিনিস আমরা ছোট করি, আরেক জায়গায় হয়তো ছোট জিনিসকে আমরা বড় করি, এই তো। কিন্তু এই কাজটা আপনি বাচ্চা কালেও করছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলেও করছেন, স্টিল আপনাকে করতে হচ্ছে। কিন্তু পার্থক্য কোন জায়গায় আনতে হবে আমি কি আপনাদের বুঝাইতে পারছি? উত্তরের সাইজ ম্যাটার না, 1.5 পেজও লিখতে পারবেন। বলেন, কথা বলেন। বুঝছেন? আপনি ছোট করে লিখেন, বড়ই লিখতে হবে এমন তো না, ভাব সম্প্রসারণও আপনাকে যে 5 পেজ লিখে ফেলতে হবে এমন না। আমি নিজে পার্সোনালি সব সময় ছোট উত্তর লেখার পক্ষে, এবং আমার খাতা খুব বেশি ভারী হইতো না, অত ভারী হইতো না। 38-এর কোশ্চেনে আমি কত মনে হয় 139 বা 40 এমন পাইছি বাংলায়। এটা কিন্তু কম নম্বর না ভাই, ভালো নম্বর। হয়তো এটা বিসিএস এর টপ নম্বর না, কিন্তু এটা ভালো নম্বর নিঃসন্দেহে। তো যেহেতু আমি আমার ফিলোসফিতে একটা ভালো মার্ক ক্যারি করছি, সেই জায়গা থেকে বলতে পারি আপনি বিসিএস এর খাতায় উত্তরের সাইজকে কখনোই মুখ্য বিবেচনায় নিবেন না, উত্তরের কোয়ালিটিকে মুখ্য বিবেচনায় নিবেন। হ্যাঁ, বাংলায় যখন আপনি এসে লিখবেন সেখানে ওয়ার্ড লিমিট করা নাই, আপনি সময় পেলে বাড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু বাড়াইতে গিয়ে আপনি এমন কথা লিখে আসছেন যেটা টিচার পড়ার পরে যা আপনার উপরে ইমপ্রেশন ছিল, বেচারা মেজাজ খারাপ করছে। মনে করেন শেষের 2 পেজ পরে উনি ডিসিশন নিছিল আপনাকে 40-এ 30 দিয়ে দিবে, শেষের 2 পেজ পরে দেখলো এ তো বান্দর মাতাল, করছে কি কাম, সে 25 করে দিবে। কিন্তু এ কথা বাড়াইলেন, বাড়াই কিন্তু আপনি লুজার হইলেন। এই জন্য মনে রাখবেন, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। আপনি একজন অফিসার হবেন, আপনি কম কথা বলবেন, তবে খুব দরকারি জিনিস বলবেন। আবার এত কম বলবেন না যাতে করে ভাবের নিবৃত্তি ঘটে না। সো আপনি উত্তরের সাইজ নয়, উত্তরের থট, উত্তরের কোয়ালিটি, উত্তরের ভাষা, এই জিনিসগুলোর উপরে জোর দিবেন। এই জনগণ, বুঝছেন? আমি একটা ফোন নিব, জাস্ট আমাকে জাস্ট একটু 30 সেকেন্ড টাইম দিবেন।
বুঝলেন কি? আচ্ছা, এখন আসেন, আপনারা কি কোনো প্রশ্ন করেছেন? কেউ লেখার মান বাড়ানো যাবে? মানে এত সুন্দর করে তো লিখতে পারি না অতটা, বলেছেন কণা। আচ্ছা রাহা ফাহাদ, বাংলাদেশ বিষয় বলতে 5 নম্বরের জন্য 1 পেজ আর 10 নম্বরের জন্য 2 পেজ কি এনাফ? 5 নম্বর পাওয়ার জন্য সবসময় 1 পেজ লাগে না, আবার কখনো কখনো 1 পেজের বেশি লাগে। উত্তরের মানে কলেবর কতটা তার উপর ডিপেন্ড করে, তবে এভারেজ আপনি বলতে পারেন যে 1 পেজ। সবসময় এটা স্টেডি না, বুঝছেন, কম বেশি হতে পারে। আচ্ছা, এখন কি করলে লেখার মান বাড়ানো যাবে? আচ্ছা, সহজ করে বুঝাই দিই আপনাকে কি করলে লেখার মান বাড়ানো যাবে। ধরেন একটা টপিক, এটার উপরে বক্তব্য দিতে হবে। বাংলা ভাষা বা সাহিত্য বিষয়ক মনে করেন একটা টপিক। এখন যে কোনো একটা কিছু ধরেন, এটার উপরে ধরেন আমিও বক্তব্য দিলাম, আব্দুল্লাহ আবু সাইদ স্যারও বক্তব্য দিল। এখন বলেন, আমার সাথে স্যারের বক্তব্যের পার্থক্য কতটা হবে? কি মনে হয়? 10 হাত, না 12 হাত, না আকাশ পাতাল? বুঝেননি আপনারা এগুলো? তাহমিদ বলছে বেশি না ভাই, না তাহমিদ গুলি করে মেরে দেবো। হ্যাঁ, পাম দিয়েন না। মিনিমাম আকাশ পাতাল পার্থক্য হবে। কেন? কারণ স্যারের যে বয়স, ওনার যে জানাশোনা, ওনার যে বলার ভঙ্গি, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি দুইজনের কথা, আব্দুল্লাহ আবু সাইদ এবং ডক্টর সলিমুল্লাহ খান। মানে শুনতে চাইলে শোনা শুরু করলে আমি আর এগুলো থামাইতে পারি না। তো এখন কেন? কারণ তাদের কথার বলতে এত উইট, আপনি 10টা 12টা কথার ভিতরে কয়েকটা কথা পাবেন নতুন, কয়েকটা কথা নতুন পাবেন। এখন যদি 12টা কথার মধ্যে 4টা কথা নতুন পান, আপনারা, আমি জানি না এটাকে মাপতে পারো কিভাবে মাপবেন আমি জানি না, তবে আমার দৃষ্টিতে এটা পাহাড় সম। কারণ এমনও তো হয় আমরা মিনিটের পর মিনিট একজনের বক্তব্য শুনি, নতুন কিছুই পাই নাই, আগের কথাই উনি বলছেন। কিন্তু ওনাদের কথা যখন শুনবেন আপনি নিজেরা হারায় ফেলবেন। তো আমি এটা বুঝাইছি এই কারণে, উম, হ্যাঁ কনা রাইট, আমি এটা বলছি এই কারণে, আপনার পড়ার অভ্যাস যত বেশি হবে, আপনার জীবন দর্শন যত সলিড হবে, লেখা তত সুন্দর হবে। এক কথায় বুঝাই দিলাম। এখন আপনি কি আগামী 1 মাসে আপনার জীবন দর্শন খুব বেশি উচ্চ লেভেলে নিয়ে যেতে পারবেন? এটা কি সম্ভব? বা এর মধ্যে আপনি কি বই পড়া শুরু করবেন লাইব্রেরিতে গিয়ে? না। আপনি যেটা করবেন, আপনি করবেন হলো নোট। আপনি নোট করবেন। নোট কিভাবে করবেন এটাও বলি। আপনি সারাংশ সারমর্ম পড়বেন, একটা সাজেশন করবেন নিজের মতো করে, করে তারপরে ধরেন ওই সারাংশটা পরীক্ষায় আসলে আপনি কি কি কথাগুলো অবশ্যই দিবেন, এরকম কিছু কি পয়েন্ট নিয়ে আসবেন। ধরেন একটা সারাংশ এরকম যে, আমরা স্কুল কলেজে ছেলে পাঠাইয়া ভাবি যে ছেলেকে বিদ্যা লাভ করিবার সমস্ত আয়োজনই মানে সম্পন্ন করিলাম, এরকম একটা আছে। বা অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন, সব থেকে পপুলার সারাংশ সারমর্ম। তো আপনি এরকম করে কিছু একটা ধরেন 30টা লিস্ট করেন, করে এটাকে প্রথমত ফিল করবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে বই নিবেন, আমাদের উত্তরণের বই, আমাদের নোট। আজকে আমি আপনাদের উইথ সলভে ক্লাস নিচ্ছি, বুঝছেন? এই যে দেখেন উইথ সলভ দিয়ে রাখছি এখানে, লেসনে সবকিছুর নোট আকারে আবার দিয়ে রাখছি। আপনি এটা নিবেন, এটা আমি আজকে দেওয়ার এটাই কারণ, আমি মানবারে বলছি যে আমার উইথ সলভটা দেন, আমি এটা দিয়ে ক্লাস নিব। আগে সবগুলো উইদাউট সলভে নিয়েছি, আজকে উইথ সলভে নিব, যাতে ছেলে পেলে একটা নোট পায় এখানে। তো আপনি এটাকে নিবেন, নিয়ে কি কথাগুলো আপনি লিখবেনই, এরকম কিছু সুন্দর কথা চিন্তা সহযোগে আপনি সুন্দর করে গুছায় রাখতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? নোট এটারই বলে। নোট মানে যে আপনি হুবহু সবটা লিখে রেখে আসবেন, এটার নাম বিসিএস। এই নোট করার মতো টাইম পাবেন আপনি? অত সময় পাবেন না, আপনাকে অনেক কিছু পড়তে হবে। So, এইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এটা একটা ম্যাপিং বলতে পারেন, সর্টিং বলতে পারেন, যেভাবে খুশি। এটা সারাংশ সারমর্মের বেলা আপনাকে কাজে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি সেখানে কি করবেন কি করবেন না, কি করা উচিত কি করা উচিত না। এটা কিছু বেসিক আদব কায়দা আছে, এই আদব কায়দা পাবলিক বোঝে না। বুঝছেন কথা? আমি এরকম অনেক বড় বড় পাবলিক পাইছি, বয়স অনেক হয়েছে, কিন্তু এগুলোর কিছু আদব কায়দা আছে, বোঝে না। যেমন উত্তর লিখতে গিয়া নিজেকে জড়ায় ফেলে, বলে আমি। কখনোই আমি বলা যাবে না। থটে আসলে আমাদের বলা যেতে পারে যে আমাদের মানব জীবন অনেক জটিলতায় পরিপূর্ণ, এরকম বলা যেতে পারে। ব্যক্তি সত্তাকে কখনো নেওয়া যায় না, এখানে এগুলো আছে, আপনি পড়লে পাবেন সব। তারপর আমি কিছু জিনিস আপনাকে বলে দিই। আপনি ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম কোথাও কোটেশন ব্যবহার করতে পারবেন না। কোটেশন না। এখন কেউ কেউ
মত দিয়েছেন ভাব সম্প্রসারণে কোটেশন দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু এটা একেবারেই কোনো সরকারি সংবিধানের কথা না, এখানে মতামত থাকবে। এবার আমি আমার মতামতটা বলি, ভাব সম্প্রসারণে কোটেশন দিবেন না, কারণ আপনি মূলত একটা কোটেশনকে ব্যাখ্যা করছেন, সেটা গদ্য কোটেশন হোক আর কাব্য কোটেশন হোক, আপনি যে সম্প্রসারণ ঘটাচ্ছেন সেটা একটা কোটেশনের। সো কোটেশনের সম্প্রসারণ কোটেশন দিয়ে হয় না, কোটেশনের সম্প্রসারণ বক্তব্য দিয়ে হয়। হ্যাঁ, যদি আপনার কোটেশনের দরকার হয় তখন আপনি প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় লিখবেন। বুঝতে পারছেন? প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় লিখবেন, এক কথায় শেষ। আপনি এটা বলবেন না নেপোলিয়ন বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব, এ কথা বলা যাবে না। আপনি এটা বলবেন যে শিক্ষিত জাতি তৈরি করার জন্য নেপোলিয়নের মতো মতো মনীষী নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাহলে কথা কিন্তু চলে আসছে, এক্সামিনার কিন্তু বুঝতে পারছে আপনি নেপোলিয়নকে কেন টানছেন। কথাটা আপনি আপনার ভাষা দিয়ে বলবেন, কথাটা নেপোলিয়নেরই। সো আপনি ওখানে কি করবেন না, কখনোই এই কোটেশন মারার চেষ্টা করবেন না। ভাব সম্প্রসারণে কোটেশন চোখে লাগে, খুব লাগে। এই বুঝছেন নি? হ্যালো? ওকে, এখন আসেন, আরো অনেক কথা আছে, কোনটা ধরে ধরে কি বলা যায়। বলছে মূল ভাবটিকে আগে খুঁজে নিবেন, একটি অনুচ্ছেদে লিখবেন। এটা আপনারা জানেন যেটা অনুচ্ছেদ ভাঙা যায় না। সাইজ কত? আমি বলি 5 লাইন। সারাংশ সারমর্মের সাইজ আমি বলি 5 লাইন, 5 বাক্য না। কারণ এমনও বাক্য আছে আপনি হাফ পেজ লিখে ফেলতে পারবেন। সো 5টা লাইন বললাম আর কি, সর্বোচ্চ 3 থেকে 5 লাইন আর কি, সর্বোচ্চ 5, সর্বনিম্ন 3, এর মধ্যে লিখবেন, ভালো নাম্বার পাবেন। আপনি বুঝেন না কেন ভাইয়া? এর মধ্যে আপনাকে এমন কিছু ইনপুট দিতে হবে যেটা 20 নাম্বারের এগেনস্টে উত্তর, চিন্তা করা যায়? তাইলে 20 নাম্বার এগেনস্ট উত্তর মানে হোমিওপ্যাথির ডোজের মতো আর কি। ওই যে কিছু একটা দেয় না জিহ্বার মধ্যে, মনে হয় জিহ্বা ছিদ্র হয়ে যাচ্ছে, জিনিসটা অল্প কিন্তু অনেক হাই ডোজ। আপনি এরকম অল্প কথাই বলবেন, তবে অনেক হাই ডোজে বলবেন, জীবন বোধ যেন খুব প্রখর হয় ওই জায়গায়। আপনি যখন পড়বেন, ধরেন আপনার কমন পড়লো না, আমি আপনারা বলছি নোট করবেন 30টা, আপনি গিয়া দেখলেন এমন জিনিস আসছে মনে হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস থেকে এটা বাংলা করে তুলে দিছে, এটা আপনি কোনোদিন পড়েন নাই, সেক্ষেত্রে প্রধান প্রধান শব্দে দাগ দিবেন। একটা সারাংশ লেখার জন্য ভিতরকার 10-12টা শব্দের ভালো শব্দের অর্থ বের করতে পারলে বা রিলেশন ধরাই দিতে পারলে আপনি লিখতে পারবেন, বলা যায়। কিন্তু কবিতা যদি হয় মাঝে মধ্যে কোনো কঠিন কবিতা দিয়ে দিলে মুশকিল হতে পারে, কিন্তু গদ্যের অংশের মধ্যে অতটা মুশকিলের কিছু নাই। দাঙ্গাঙ্কিত সুন্দর বাক্যগুলো আবার পরে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, বারবার পড়বেন। আপনারা এক্সাম ফিটনেস নামে একটা প্যাসেজ ছিল আমাদের সময়, 9-10-এ, ইংরেজিতে। আপনারা কি ওই সেশনে কেউ পড়ছেন? মানে আমার কাছাকাছি লেভেলের জুনিয়র কেউ আছেন যে ওটা পড়ছেন, এক্সাম ফিটনেস? হ্যাঁ হ্যাঁ, ফাইন। আমার এসএসসি ব্যাচ কত ভাই, আমি বৃদ্ধ রে ভাই, আমার 3টা দাড়ি নাকি পাকছে আমার বউ বলে, যদি আমার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো 2006 এসএসসি। তো এক্সাম ফিটনেসে, হ্যাঁ ওটাই এক্সাম স্ট্র্যাটেজি, রাইট। ওখানে দেখবেন কিছু দারুণ দারুণ কথা ছিল, মনে করেন আবার কথাগুলো ওখানে বলা ছিল যে যদি এমন হয়, এমন কোনো কথা তুমি ভাব উদ্ধার করতে পারছো না, দেন সেটাকে কি করো, শুরু থেকে শেষে, শেষের থেকে শুরুতে কিছু ভাইটাল শব্দকে মার্ক করো এবং সেগুলোর ভাব অর্থ উদ্ধার করতে চেষ্টা করো। এরপরে দেখেন প্রারম্ভিক বাক্যটি গোছালো আকর্ষণীয় করার চেষ্টা করবেন, পরীক্ষক শুরুতে চমৎকৃত হন। সাধারণের সাথে অসাধারণদের পার্থক্য এখানেই, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। দেখেন আমিও কিন্তু ক্রিকেট খেলি টুকটাক, আপনিও হয়তো খেলেন, সাকিব আল হাসানও খেলে, পার্থক্য কি? সাকিব যদি আমাদের মতো খেলতো তাহলে সে উত্তরণের টিচার হইতো, বুঝছেন? সাকিব সাকিবের মতো খেলে, এই জন্য সাকিব ওই জায়গায় গেছে। তো বিজয়ীরা ভিন্ন কোনো কিছু যে করে এমন না, এরা আমরা যে কাজটা করি সেটাই তারা করে, কিন্তু ভিন্ন স্টাইলে করে। 43 কোচিং এর সময় আমাদের ভাতিজি হয়েছিল, হ্যাঁ আপনার মনে আছে আব্দুর রহমান? আর কোনো গুড নিউজ আছে নাকি? এই গুলি করবো আব্দুর রহমান, বলেন কি? তো এ হচ্ছে ব্যাপার। তো যে বিজয়ী, যে অনেকবার উইনার, একই সিলেবাস,
একই বই পড়ে, একই একই টিচারের কাছে পরীক্ষা দেয়, সবাই সমান নম্বর পায় না। কারণ এটাই। এই জন্য আপনি যখন করবেন, এমন ভাবে করবেন, এমন কিছু করবেন বিজয়ীরা ভিন্ন কাজ করেন, একই কাজ ভিন্ন ভাবে করে। সবাই যেটা লিখবে আপনি সেটাই লিখবেন। আছেই তো দুইটা, কোনো না কোনোটা তো সবাই লিখতেছে, আপনি সেখানেই কাজ করা লাগবে, বাট ভিন্ন ভাবে করবেন। আপনি টিচারকে একটা ভাইব দিবেন যেটা আর অন্য কোনো খাতায় দিতে পারবে না। এটাকে বলে স্মার্টনেস। বুঝছেন কথাটা? এরপরে ধরেন প্রসঙ্গ বাক্য, মূল ভাবটুকু প্রকাশের চুম্বক বাক্য, যেটা অর্থাৎ যে কথাটা ওই জায়গার থটকে সব থেকে বেশি ধারণ করে, এটা সারাংশের প্রথমে থাকলে ভালো। তার প্রয়োজনের মধ্যে এটা শেষেও আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ধরেন আপনি যে সারাংশের উত্তরটা লিখতেছেন, ওই উত্তরের মধ্যে আবার যেটা জিস্ট পয়েন্ট হয়, এটাকে আপনি শুরুতে মারেন না হয় শেষে মারেন। হয় এটাকে আপনি এভাবে দেন শেষের দিকে লিখলে, যেটা আপনার উপলব্ধিজাত কথা শেষে আনছেন, অথবা এটা আপনার উপলব্ধিজাত কথা যেটা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন। এই অনেকটা দিতি বলছে, মোটামুটি আপনার কথার যে মেসেজ, ওই টাইপের নির্ঝা সে এসেন্স এটার মধ্যে থাকবে, এই আর কিছু না। এরপরে দেখেন মূল আহ প্রত্যক্ষ উক্তি থাকলে তার পরোক্ষ উক্তির সংখ্যা লেখার চেষ্টা করুন। হ্যাঁ, মূলে যদি, এটা সবাই আমরা জানি, এটা বলা লাগবে না। এরপরে বলছে খসড়া দাঁড় করানো ভালো, এটা অনেকেই আমরা মেনটেন করি না। যেমন ধরেন আমরা মনে করি যে আল্লাহ, সারাংশ সারমর্ম আমরা খসড়া করব, আমরা এখানেও কি রাফ করব? ভাইয়া, আপনার এখানে কত নম্বর বরাদ্দ? 20 বরাদ্দ। তো হিসাব বলতেছে আপনি 20 মার্কের জন্য মিনিমাম 15 মিনিট সময় নেওয়া জায়েজ আছে, নাকি কি বলেন? নাকি এটাও অন্যায় আপনি 5 মিনিট, 5 মিনিটে সব করে ফেলবেন? যেহেতু আপনি 20 মার্কে এগেইনস্টে কাজটা করছেন, সো আপনার 15 মিনিট সময় আপনি এখানে নিতেই পারেন, কোনো সমস্যা নেই। ওইটা আপনি এটা পেজে, বাম পাশের পেজে করলে ভালো। যে কোনো পেজে করতে পারেন, সমস্যা নাই। বাম পাশের পেজে রাফ করা ভালো। যদি আপনি বাম পাশের পেজে ধরেন রাফটা করলেন, কিছু কথা লিখলেন কাটলেন, হ্যাঁ, লিখে লিখে তারপর ডান পাশের পেজে উত্তরটা লিখলেন, এতে করে টিচার যখন উত্তর দেখবে সে বুঝবে, টিচার দেখবে যে এই ছেলে তো বামে এটা নিয়ে ভাবছে, এই যে কথাবার্তা আছে, তাহলে সে সিনসিয়ার। মানে আপনি পারেন তারপরে এটা ভং ধরলেন। এই বুঝছেন কথাটা? ভাই কত ঢং যে আপনার করতে হবে। এই জন্য বামে একটু ঢং ধরবেন, তারপর ধরেন ডানে আপনি উত্তরটা লিখে দিয়ে আসলেন। আপনি বুঝাইলেন যে আমি এটার উপরে কাজ করছি, আমি খুব অ্যাক্টিভ পার্সন। তো একটা ছোটখাটো করে একটু আপনি প্রাথমিক খসড়া দাঁড় করাতে পারবেন। এরপরে আপনি কিছুটা পরিমার্জন করে এদিক ওদিক করে আপনি উত্তরটা লিখে দিলেন। ক্লিয়ার কিনা কথা বলেন? অনেক সময় আগের জেনারেশন আমি দেখতাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বড়রা প্রেমপত্র লিখলে কতবার কাটাকাটি করতো, এটা ওইটা ছন্দ মিলে না। আমার এক কাজিন ছিল, ছন্দের বই নিয়ে আসছিল, তখন কিন্তু এই ধরনের ছন্দের বই পাওয়া যেত, ভালোবাসার ছন্দমালা নামে, 20 টাকা 15 টাকায়। এগুলা এটা ওটা সামনে মারতো, পিছনে মারতো, ডান পাশে লাভ আঁকতো, বাম পাশে ওইটা করতো, কত ভাবে ডেকোরেশন দিত। এটা করতে পারেন। বেশি রাফ করে কেটে দিব, বেশি কাটাকাটি করলে সমস্যা হবে কি? হ্যাঁ, রাফ করে কেটে দিবেন, বেশি কাটাকাটি করলে তো অবশ্যই সমস্যা আছে। মনে করেন এটা হলো আপনার পেজ, আপনি এখানে রাফ করছেন, ঠিক আছে, পরে কাটবেন, এরকম একটা টানে কাটবেন, কোনাকুনি ছোট্ট একটা মাঝখানে টান দিয়ে দিলেই বোঝা যায় যে ওই পেজটা বাতিল। এইভাবে কাটতে হয়। আবার পুরাটা কাইটা একেবারে লালে লাল করে ফেলায়েন না। বুঝছেন? কোনো পেজ কাটলে এটা যত কথা এখানে থাকুক, মাঝখানেটা কোনাকুনি টান দিয়ে দিলেই হয়, তাহলে টিচার বুঝতে পারে এটা বাতিল। হ্যাঁ, আপনাকে ঢং ধরতে হবে, ভং ধরতে হবে। এরপরে হচ্ছে প্রদত্ত অংশে বর্ণিত বিষয়ের গুরুত্ব গভীরতার উপর সারমর্ম বা সারাংশ মূলের সমান অর্ধ 1/3 বা তার কম হতে পারে। এটা আপনি সাইজ ধরে পারবেন না, এই জন্য ভাই আপনাদের শুরুতে বলে দিছি, এক কথা বলে কাম শেষ করে দিছি, বলছি 3 বা 5 লাইন বলবেন। হ্যাঁ, এক একজনের লেখার সাইজ এক এক রকম, কারো বড়, কারো ছোট, কারো গ্যাপ কম, কারো গ্যাপ বেশি, সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপরে সারাংশ সারমর্ম যথাসম্ভব সহজ ভাষায় সরল বাক্যে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। নাকি এটাও আমার বলা লাগবে? সহজ ভাষায় যে লিখবেন আপনি, কঠিন জিনিসটাকেই তো একজন বোঝার জন্য সহজ করে আপনি তাকে উপস্থাপন করতেছেন, তাই না? কাজ কি, উদ্দেশ্য কি? জিনিসটা বড়, জিনিসটা ভাবগম্ভীর, একটু কঠিন, আপনি এটাকে সহজ করে লিখতেছেন। এটা কেন শেখানো হয় আবার আসেন একটু আমি বলি, প্রেক্ষাপটটা বলি। প্রাইভেট কর্পোরেশন গুলোতে এটা খুব হয়, সরকারি প্রতিষ্ঠানেও হয়, তবে প্রাইভেটে অনেক বেশি হয়। আপনার বস বা আপনার এত বড় একজন অফিসার আন্ডার আপনি কাজ করেন, ধরেন উনি কোম্পানির সিইও বা কোন একটা উইং উনি লিড করেন, তো একটা বিশাল প্রজেক্ট, অত বড়টা পরে দেখার কি তার টাইম আছে নাকি? উনি তো অফিসে আসেন 11:30টায়, বের হয়ে যান লাঞ্চের পরে, তার বেতন সব থেকে বেশি, তো তার কোয়ালিটির কারণে, তাই না?
তো উনি কি করবেন, উনি আপনাকে বলবেন যে তুমি আমাকে এটা কি করো, প্রিসাইজ করে দাও, ছোটখাটো করে দাও, যাতে করে আমি সহজে বুঝতে পারি। এখন ওই পুরা বিষয়টাকে আপনি ছোটখাটো করে ধরেন 2 পেজে আনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আনবেন সহজ ভাষায়, যেন স্যার হাতে নিলে বুঝতে পারে। এটার জন্য এই প্র্যাকটিসটা করানো হয়, এবং এটা একটা স্মার্টনেস। সবার কিন্তু ট্রিক সমান হয় না। যেমন দেখবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে দেখতে পারবেন এটা, খুব বুদ্ধিমান বন্ধু বান্ধব যেগুলো দেখবেন, ওরা খুব শর্টকাটে অনেক কথা বলে ফেলে। আর যেগুলো দেখবেন একটু বুদ্ধি কম, দেখবেন এক কথায় বারবার ঘুরাচ্ছে, ইনিয়ে বিনিয়ে বলতেছে, কথা শেষে যেতে পারে না, ও যোগ বললে কেউ হাসে না। তো এটা একটা স্মার্টনেস, আপনি অনেক বড় জিনিসকে অনেক ছোট করে ফেলতে পারেন, সহজ করে ফেলতে পারেন, এটা একটা স্মার্টনেস, দিস ইজ ওয়াই। আচ্ছা, এরপরে লেখা শেষে পড়ে দেখা যে কোনো মূল বিষয় বাদ গিয়েছে কিনা, গেলে তা সংযোজন করে পুনরায় লেখা। মূল বিষয় মানে আপনি যে কিছু কিওয়ার্ড করছিলেন না, কিছু কি নোট করছিলেন যে এই কথাগুলো আপনি আনবেনই আপনার কথার মধ্যে, যদি দেখেন এনি হাউ কোনো কারণে এটা ঝামেলা হয়ে গেছে, দেন কাটেন, আবার লিখে দেন, সমস্যা নেই। এগুলো টিচাররা কিছু মনে করে না। এবছর তো 41-এ অনেকেই কাটাকাটি করছে, রচনা একটা লিখতে গিয়ে একটা লিখছে, কিছু দূর লিখে অনেকেই দেখছিলাম, শুনলাম যে কাটছে, তো এটা হতেই পারে ভাই। ওখানে মেন্টাল গেমে অনেক সময় বিপদ ঘটে যায়। তো সেক্ষেত্রে একটা ভুল জিনিস উত্তর করে আসার থেকে কিছু দূর ভুল লিখে কেটে দিয়ে ঠিক উত্তরটা করা বেশি গুরুত্বপূর্ণ। বুঝেছেন জনগণ? হ্যালো? অনেক উত্তরণ থেকে অনেকের সুপারিশ পেয়েছে ভাই। আচ্ছা, এক্সামে যদি কালো ছাড়া অন্য কোনো কলম ব্যবহারের কথা বলেন, তাহলে কি নীল কলম ব্যবহার করা যাবে? হ্যাঁ, এক্সামে দুটো কলম ব্যবহার করা যায়, কালো এবং নীল। আর ওএমআর এ শুধু কালো এবং বল পয়েন্ট, আপনাদের মনে হয় এই কথাগুলো আমি আগেও বলছি। ওএমআর এ যেখানে বৃত্ত বৃত্ত ভরাট করবেন, গোল্লা মারবেন, সেখানে শুধু কালো এবং বল পয়েন্ট, অর্থাৎ জেল কালি দেওয়া যাবে না। আর পরীক্ষার খাতায় যেখানে আপনি লেখালেখি করবেন, সেখানে কালো এবং নীল ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে জেল পেন যেন না হয়। এরপরে দেখেন যেটা করা উচিত নয়, ভাইয়া, যেহেতু আপনাকে মূল কথা খুব সংক্ষেপে লিখতে হবে, অপ্রাসঙ্গিক বিষয় এখানে আনবেন না। এটা রচনা না যে আপনি অ্যানালাইসিস করবেন, আপনি একটা অ্যানালাইসিস করা বিষয়কে শর্ট করতেছেন, ভুলে গেলে চলবে না। এরপরে উপমা অলংকার রূপক ইত্যাদি বর্জন করতে হবে, কারণ এগুলো সারাংশ সারমর্ম দেওয়ার জিনিস না, এগুলোকে বাদ দিবেন, এগুলো সাহিত্যের জিনিস, এটা এই জিনিস না। মূল ভাবের বাইরে অন্য কিছুর অবতারণা করা উচিত নয়, যেমন রচয়িতার নাম জানা থাকলেও উল্লেখ করা যাবে না। যেমন মনে করেন আপনি একটা কিছু লিখতেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো আমরা বুঝতে পারি এই সনাটের মূল কথা হচ্ছে মানুষ এই পৃথিবীর মায়া আসলে ছাড়তে চায় না, একটা পর্যায়ে গিয়ে থাকতে চায়, এটা সবাই জানি। কারণ আপনি যদি সেখানে এক লাইন বেশি গিয়ে পাকনামি করেন যে ইহার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত সনেট, যদি বইলা বসেন, তাহলে হবে? আপনি জানলে কি বলা লাগবে? বুঝছেন কি? অপ্রাসঙ্গিক লিখে যে নাম্বার কাটে, সেটা কি ওই প্রশ্নের উত্তর থেকে নাকি মোট নাম্বার থেকে? না না, ওই প্রশ্নের উত্তর থেকে কাটবে। কাটবে মানে হচ্ছে কমাই দিবে আর কি, এটাকে কাটা বলে না। ধরেন আপনি হয়তো বা এখানে 12 পাইতেন, টিচার দেখলো যে উত্তর তো একদিক থেকে আরেক দিকে নিয়ে গেছে, ভালো লেখে নাই, এটা 8 দিয়ে রাখলাম। এটা করবে, অন্য অন্য অ্যান্সার এটার প্রভাব প্রভাব পড়বে, মার্ক কাটবে না। আচ্ছা সুদীপ্ত, উত্তরের পরীক্ষাগুলো 60%-এর বেশি ক্যারি করতে পারছি না, জিনিসটা মেইন পরীক্ষার জন্য কেমন স্ট্যান্ডার্ডটা বুঝতেছি না ভাই। যদি আপনার 60% থাকে, নাম্বার খারাপ না, সুন্দর নম্বর আছে, মেইন পরীক্ষার পারপাসে আপনি ভালো নম্বর ক্যারি করতেছেন, আগায় যান, আপনি খারাপ অবস্থায় নেই, ভালো অবস্থায় আছেন, সো ক্যারি অন। এরপরে সারাংশ, সারমর্ম বা বক্তব্যে উত্তম পুরুষ, বুঝছেন এগুলো, আমি আমরা বা মধ্যম পুরুষ, তুমি তোমরা দে বাক্য কখনোই লেখা যাবে না। আমি, তুমি, তোমরা, হ্যাঁ আমরা কখন দেওয়া যাবে, আমি কিন্তু বলছি কিছুক্ষণ আগে, মনে করে দেখেন। খুব সংকীর্ণ ক্ষেত্রে এই কথাটা আনতে পারবেন, না না ভালো, খুব সংকীর্ণ ক্ষেত্রে আনতে পারবেন, বুঝছেন তো? যেমন ধরেন আমরা মানুষ পৃথিবীতে আসি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, ধরেন এই রিলেটেড কোনো কিছু আসলো, এরকম বলতে পারবেন, তবে না না ভালো পুরুষ এখানে টানার দরকার নেই। আপনি বলেন যে মানব জীবন ক্ষণস্থায়ী, দেখেন কথা ছোট্ট কিন্তু সুন্দর। আমরা মানুষ এই পৃথিবীতে সংক্ষিপ্ত সময়ের জন্য আসি, না বলে যদি বলেন মানব জীবন ক্ষণস্থায়ী বলতে পারেন। কিন্তু আবার হেমচন্দ্রের কবিতা থেকে এই কথা বলে দিয়ে না, আয়োজন শৈবালের নীড়, তাহলে কিন্তু আপনি উপমাতে চলে গেছেন, ওই কথা বলা যাবে না, আমি বলবেন মানব জীবন ক্ষণস্থায়ী। বুঝছেন নাকি আমি একাই সব বুঝলাম? ইংরেজিতে ভালো মার্কস পাচ্ছি না, জুবাইর 50%-এর বেশি কিভাবে পাওয়া যায়, এটা ইংরেজি টিচারকে জিজ্ঞেস করেন, ওনারা ভালো বলতে পারবে।
আমি যতটুকু বুঝি, প্রচুর পরিমাণে ভোকাবুলারি স্টক থাকলে আপনি এখানে অনেক সুবিধা পাবেন। হ্যাঁ, রিটেনের ইংরেজিটা গ্রামার বেস করে তো বটে, তবে এখানে ভোকাবুলারির অনেক পাওয়ার, খুব পাওয়ার ভোকাবুলারির। ওকে, তারপরে মূল অংশের কোন অংশের সরাসরি উদ্ধৃত করা থেকে বিরত থাকবেন এবং যেন পুনরাবৃত্তি না হয়। এই আদব কায়দাটা আমরা প্রত্যেকে জানি, এটা হয়তো না বললেও চলবে। এখন আপনারা বলেন সারাংশ সারমর্ম রিলেটেড, আপনারা আমার কাছে আর কি জানতে চান? প্রশ্ন করেন। যদি আপনি দরকার মনে করেন হ্যান্ড রেজ করতে পারেন, আমি মাইক অন করে দেব। অধিকারী, সবই তো বললাম। আপনাদের কোনো কোশ্চেন আছে? থাকলে করেন। হ্যাঁ, প্র্যাকটিস গুলো তো ধরাই দিব, সময় প্র্যাকটিস ধরাই দিব। আপনাদের প্রশ্ন আছে কিনা সেটা বলেন। আচ্ছা, সারাংশ কত মার্ক পেলে সেটা ভালো, ভালোর তো শেষ নেই রে বোন। আপনার আমার মনে হয় 12-13 সুন্দর নম্বর, এর উপরে যেতে পারলে আউটস্ট্যান্ডিং। 12-13 ভালো নম্বর, কারণ আপনি যারা ভালো মার্কস পাইছে তাদের হিসাব করলে টোটাল মার্কের এগেনস্টে হিসাবে আসলে এরকমটাই দেখা যায়, 12-13-14। 10-এর নিচে আসলে বা 10 হইলে বা 7-8 হলে ভেরি ভেরি অ্যাভারেজ। 12-13 বা 14 এটা সুন্দর নম্বর। এভাবে সারাংশ লিখে শুরু করে দেবো, হ্যাঁ সমস্যা, এত নং প্রশ্নের উত্তর সারাংশ দিয়ে দিয়ে দিবেন। এত নং প্রশ্নের উত্তর যদি সারমর্ম লিখতেন সারমর্ম দিয়ে লিখে দিবেন, সমস্যা নেই। ইংলিশ তো বললেন, যারা ম্যাথে ধরা খায় সে অবাগীদের সম্পর্কে কিছু যদি বলতেন। আচ্ছা, ম্যাথে আমি নিজেই ধরা খাওয়া লোক। সো ম্যাথের পরামর্শ আমার থেকে নিন, আপনার জীবন অন্ধকার 100%। সো ম্যাথ নিয়ে আবার আমি কিছু বলতে চাই না। ম্যাথ যদি না থাকতো তাহলে পৃথিবী কত সুন্দর হইতো। আচ্ছা সুজন, দুইটা কমন পেলে কোনটা আনসার করা বেটার হবে, যেটা আপনি শুধু সুবিধা মনে করেন। আমি সবসময় সারমর্মে অ্যান্সার করতে উৎসাহিত করি, কবিতাংশ যেটা সেটা অ্যান্সার করতে উৎসাহিত করি। ওকে। আচ্ছা, এরপরে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরলত জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। আচ্ছা, এখন এই ধর্ম মানে রিলিজিয়ন অর্থে বলা নয়, স্বভাব, নেচার। আচ্ছা, এটা কোথা থেকে আসছে একটু বলেন, আপনারা দেখি পারেন নাকি। এটা 44-এর কোশ্চেন, বাট লেখাটা কার, কোথা থেকে দিছে বলেন তো, সোর্স বলেন। হ্যাঁ, অধিকারী ঠিক আছেন, আর কেউ? রবি ঠাকুর, মানে রবি ঠাকুরকে আপনার এত মানে সব জায়গায় টানে কেন নিয়ে আসেন যে উনি সব লিখছে? বলাই চাঁদ, শাহরিয়ার, এটা এটা সংস্কৃতি কথা বই থেকে নেওয়া, ইন্টারমিডিয়েটে আছে মোতার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ। বুঝছেন, এটা জীবন ও বৃক্ষ ভাইয়া। এখন এক কাজ করেন, এটা বোঝার জন্য উত্তর তো এখানে আছে, আমিও বলে দেব। এটা বোঝার জন্য আপনার যেটা করতে হবে, আপনিও জীবন ও বৃক্ষ সবটা পড়েন। এখন বই খুলে আমার ক্লাস শেষ হয়ে গেলে যদি ইন্টারের বই থাকে অথবা ইন্টারের বইয়ের পিডিএফটা নামায় নিবেন, 5 মিনিটের মামলা নিয়ে জীবন ও বৃক্ষ পড়বেন। এটার অর্থ কি বলেন, জীবনের সাথে বৃক্ষের যে রিলেশন, মানে জীবনকে বৃক্ষের সাপেক্ষে যদি দেখতে চান, রবীন্দ্রনাথ দেখছিলেন নদীর সাপেক্ষে, আর রাইটার বলছেন না, বৃক্ষের সাপেক্ষে জীবনকে দেখতে হবে, অর্থাৎ জীবনের সাফল্য, জীবনের সার্থকতা, জীবনের বৃদ্ধি, জীবনের যে উদ্দেশ্য পৃথিবীতে, এগুলো বৃক্ষের সাথে মিলে। কিভাবে মিলে, আমি আপনার ব্রড আলোচনায় চলে যাই, সারাংশের বাইরে চলে যাই বোঝানোর জন্য, একটু শোনেন। রবীন্দ্রনাথ বলছে যে জীবন নদীর মতো বহমান, সে বইবে, সে পরোপকার করবে। নদী যেমন করে বইতে থাকে, আশপাশের মানুষকে তার পানির দ্বারা
ফুল ফসল সুজলা সুফলা শস্য শ্যামলা করতে করতে যায়, গিয়ে একসময় সে তার সাফল্য অর্জন করে, সে গিয়ে কি করে সাগরে মিশে যায়। সো মানুষের জীবনটা এরকমই। মানুষ আদর্শ হিসেবে নিবে, আইকন হিসেবে নিবে হচ্ছে নদীকে। তো মোতার হোসেন চৌধুরী বলছেন না, নদীকে নিব কেন? কারণ চূড়ান্ত পর্যায়ে নদী আমাদের আইকন হবে না। ঠিক আছে, নদী যখন বয়ে চলে আশপাশের তীরকে সে সবুজ ফসলে সাজায়, এটা ঠিক আছে। কিন্তু খুব ভালো মতো বুঝবেন, জায়গাটা খুব কঠিন। কিন্তু নদী যেখানে গিয়ে সাগরের সাথে মিশে, এটা সাফল্য নয়, এটা তো আত্মবিসর্জন। কারণ যেখানে গিয়ে সে সাগরের সাথে মিশে গেছে, ওখানে গিয়ে সে আর নদী থাকে না, সে সাগরের নামে নামাঙ্কিত হয়। সে আত্মবিসর্জন দিয়ে নিজেকে সে হারিয়ে ফেলে, সে বিলীন হয়ে যায়। সো এটা আমাদের আইকন হতে পারে না। সে সর্বাংশে সর্বাংশে অনুকরণীয় নয়, কিন্তু বৃক্ষ সর্বাংশ অনুকরণীয়। কারণ সে কঠিন মাটির বুক ভেদ করে দাঁড়ায়, অনেক প্রতিকূলতাকে ফেস করে সে বেঁচে থাকে, সে বড় হয়। খালি বড়ই হয় না, সাফল্য হিসাবে সে এক সময় সমস্ত কিছুর সাথে ফাইট করে ফুল এবং ফল দেয়। এটা তার পরিপক্কতার নিদর্শন, তার গন্তব্যে পৌঁছানোর নিদর্শন। খালি ফুল এবং ফলই দেয় না, সে সমস্ত কিছু দিয়ে, আমাদের অক্সিজেন থেকে শুরু করে সবকিছু দিয়ে, একেবারে তার যদি না ফুরায়, তার উচ্ছিষ্ট উচ্ছিষ্ট যেটা থাকে সেটা দিয়েও সে আমাদের উপকারী করে। সো বৃক্ষের মাটি ভেদ করে ওঠা এবং ফুল ফল ফলানো পর্যন্ত আমরা যদি দেখি, এই যে লড়াই, নদীকে তো লড়াই করতে হচ্ছে না বৃক্ষের মতো। তার যে লড়াই, এবং লড়াই শেষে সে যেভাবে বিজয়ের হাসিটা হাসে, সুতরাং আমার আইকন হওয়া উচিত বৃক্ষ। এরপরে উনি বলছে যে বৃক্ষ, এরপরের কথাগুলো এগুলো নীরব ভাষায় আমাদের গান শোনায়, সার্থকতার গান। আপনি অনুভূতির কান দিয়ে শুনবেন। যদি আপনি শুনেন তাহলে দেখবেন জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতি যেভাবে বৃদ্ধি পায়, যেভাবে বিকশিত হয়, জীবনে সেভাবে বিকশিত হয়। আর অন্যান্য জীবের কাছ থেকে মানুষের মর্যাদা, মানুষের পার্থক্য, আপনি অন্যান্য প্রাণীর সাথে যদি নিজেকে ডিস্টিংগুইশ করেন, তাহলে পার্থক্য কি? গরু খায় বেঁচে থাকে, মানুষ খায় বেঁচে থাকে, কিন্তু গরু এরপর আর কোনো কাজ করে না। গরু গরু হয়ে ওঠার জন্য কিছু করে না, কিন্তু মানুষ মানুষ ওঠার জন্য কিছু করে, তাই না? ওই যে কিছু করাটা, ওই যে ফাইটিংটা, এটাই হচ্ছে বৃক্ষের প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকা। আর এরপরে মানুষ হয়ে যাওয়াটা বৃক্ষের ফুল এবং ফল দেওয়ার মতোই। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা এমনি হয় না, এটাকে তৈরি করে নিতে হয়। এই যে পরোপকার করবার মতো যে আত্মা, যে সোল, আপনার যে পিউরিটি, সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে, দেন আপনি সাকসেস। আমি কি আপনাদের বুঝতে পারছি? দেন আমি কত ব্রড করে বলছি। এখন এখান থেকে আপনি চাইলে নিজের মতো করে গুছাতে পারবেন না? পারবেন হয়তো। তো আজকে স্লাইডে যে আছে সবগুলো এরকম আলোচনা করলে রাত্র 12টা বাজবে, ক্লাস শেষ করে তারপরে তাহাজ্জুদ পড়ে ঘুমাবেন আর কি। বুঝতে পারছেন সুদীপ্ত? সো এটা করবেন কিভাবে? এটা করবেন হচ্ছে পড়লে হবে। তা আপনি যখন পড়বেন, পড়াশোনার যখন অভ্যাস হয়ে যাবে একটা সময়, দেখবেন এগুলা কোনো ঘটনাই না। আপনি এই কথা থেকে কত কথায় চলে যেতে পারবেন। আমি তো চলে যাচ্ছিলাম, নিজের আটকায় ফেলছি। কথা আসবে, আপনারা দিলেও পারবেন, তবে যত কোয়ালিটি করা যায় আর কি। এখন আপনি গুছাবেন, আমি তো আপনার নোট লিখে দিব না, সম্ভব না এগুলো। এনি কোশ্চেন? আচ্ছা চলেন আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এখন আমরা নোট রাখছি এই জন্য আপনি যেন পড়তে পারেন। আপনি এটাই লিখবেন সেটা আমি বলে না, ইচ্ছে হলে লিখেন। মানুষের একমাত্র প্রাণী যে নিজেই নিজের আত্মিক গুণাবলীর বিকাশ ঘটাতে পারে, অপরদিকে তরলতা কিংবা অন্যান্য জীবজন্তু প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে, প্রত্যেকে বৃদ্ধি লাভ করে, কিন্তু কেবল মানুষের আত্মিক ও দৈহিক বৃদ্ধি লাভ করে। আর এই আত্মিক বৃদ্ধির মধ্য দিয়ে মানুষ যথার্থ মানুষ হয়ে ওঠে। রাইপনেস ইজ অল, পরিপক্কতা ভাই। আপনার আত্মা কতটা পাকলো, এটাই হচ্ছে আসল কথা। আপনি কত বড় দার্শনিক হইলেন, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে, এটা আমার বললো, আমি বলবো না, কারণ এটা আপনি জীবন দিয়ে পড়ছেন 9-10-এ। মনে করে দেখেন, শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন, যতই বলি এ কোনো কাজ হইবে না। 3 বাক্যে শেষ করতে পারা কি বেটার? হ্যাঁ বেটার, 3 4 5, 5-এর বেশি না আর কি। তো দরকার না, এটা নিয়ে কিছু বললাম না, হ্যাঁ। এরপরে জীবন একটা প্রত্যক্ষ মূল্যবান উপকরণ হলো হাসি ও আনন্দ। এটা কি পড়ছেন আগে থেকে?
আচ্ছা, ইংরেজি যেটা কথা আছে শুনছেন, হ্যাপিনেস ইজ নট ডেস্টিনেশন, ইটস এ জার্নি। আপনি যদি মনে করেন যে সব কাজ শেষ করে সমস্ত সমস্যার সমাধান করে আমি খালি সুখ আর সুখ অনুভব করব, আপনি ভুল। হ্যাপিনেস কোনো ডেস্টিনেশন না, এটা জার্নি। আপনি জীবন চলার পথে যখন হ্যাপিনেস তৈরি করার সুযোগ হবে তৈরি করবেন, যখন সেটাকে এনজয় করার সুযোগ পাবেন সেটাকে এনজয় করবেন। এমন না যে দুঃখের পাঠ শেষ করে খালি সুখ আর সুখ, এটা করতে পারবেন না, কারণ একটা সময় গেলে সুখের জিনিস আপনার ভালো লাগবে না, রসগোল্লাও তিতা লাগবে। তো জীবনের একটা কমন জিনিস হাসি আনন্দের ভিতর দিয়ে যাওয়া, এবং আপনি যখন এটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন, যখন আপনি আপনার সাধনার দ্বারা আপনার জীবনে আনন্দের উপকরণগুলো বাড়াইতে পারবেন, তখনই বলা হচ্ছে আপনি লাকি। এবং এরকম মানুষ সমাজে থাকলে ওই সমাজ সব থেকে বেশি প্রাণবন্ত হয়, এটাই বলা আছে এখানে, আর কিছু না। এসএসসি এইচএসসি এর বইয়ের সব কি গদ্য পদ্য কি পড়বে পড়ে ফেলান তাসনিম। এইগুলো নিয়ে আলোচনার দরকার আছে, আপনারা বলেন। ভাব সম্প্রসারণে চলে যাই, এবং শেষে আপনার প্রবন্ধ রচনা আছে, ওটা নিয়েও তো কথাবার্তা বলতে হবে। পারিজাত কানন মানে কি? অতি সুন্দর বাগান। তৃতীয় মূল লক্ষণ, দুই পাশে চলার পথে দেবালয়ের প্রয়োজন অধিকারী। হ্যাঁ, সুদীপ্ত, এগুলো আলোচনা করলে চোখ খুলতো কেন? চোখ কি বন্ধ? এই চোখ দিয়ে কত কিছু দেখছেন রে ভাই। এই চোখ অনেক খোলা, অনেক, তাই না? কি চোখ কি বন্ধ? মোটেই না। আমি জানি, আমি জানি, 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 আমি জানি। বিসিএস দিব, এটা যদি 9-10-এ জানতাম তাহলে কি করতেন? ভালো করে পড়ে আসতেন। হ্যাঁ, কত কিছু দেখছে রে, এই নূরের চোখ অন্ধ করে ফেলাইছে। ওকে, মৃত্যুর হাত হইতে বাঁচিবার উপায় এই জগতে কি প্রাণীরও নাই। এখন এটা আমি কি ব্যাখ্যা করব? আমি ব্যাখ্যা করলে সারা রাতি করতে পারবো, তাহলে আপনার লাভ কি? এটা তো অনেক সহজ। সুতরাং অবধারিত সত্যকে সানন্দে স্বীকার করিয়া নিয়েও মৃত্যুকে জয় করিবার জন্য একটি বিশেষ কৌশল আয়ত্ত করিতে হইবে। তাহা হইতেছে অতীতের পূর্বপুরুষদের সাধনাকে নিজের জীবনে এমন ভাবে রূপান্তর করা, যেন ইহার ফলে তোমার বা আমার মৃত্যুর পরেও সে সাধনার শুভ ফল তোমার পুত্র আদিক্রমে বা আমার শিষ্য অধিক্রমে জগতের মধ্যে ক্রমবিস্তারিত হইতে পারে। মৃত্যু তোমার দেহকেই ধ্বংস করিতে পারিল, তোমার আরাধ্য সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করিতে পারিল না। এখানে মহাপরাক্রান্ত মৃত্যুর আসল পরাজয়, অর্থাৎ আমরা মরবই, কিন্তু সে মৃত্যুকে চ্যালেঞ্জ করার আমাদের উপায় আছে, রাইট? মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা মরবো নিঃসন্দেহে, কিন্তু মৃত্যুর ভিতর দিয়ে গিয়েও কিভাবে অমর হওয়া যায় সেটা আপনাকে খুঁজতে বলছে। মানে কি? মানে কি বলেন? হ্যাঁ, এর মানে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে এমন কিছু পৃথিবীতে করতে হবে, আপনি জন্মের দাগ রেখে যাবেন। পৃথিবীতে জন্মের দাগ রেখে যাওয়া, এটা কীর্তিমানের মৃত্যু নেই, ওটা অনেকে লিখতেছেন অলরেডি। ওই কীর্তিমানের মৃত্যু নেই, ভাব সম্প্রসারণের মূল কথাটা এটা। আপনি পৃথিবীতে জন্মের দাগ রেখে যাবেন। আপনার 19-এর বই একটা কবিতা আছে, আমি আপনাদের একাডেমিক বই পড়তে বলি, হেমচন্দ্রের জীবন সঙ্গীত আছে না? যদিও এটা একটা ইংরেজি কবিতার ভাবানুবাদ, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর একটা কবিতা আছে আ সাম অফ লাইফ। ওখানে দেখবেন একটা কথা আছে যে আমরা পৃথিবীতে এমন কিছু করে যাব আমাদের পূর্বপুরুষদের সাফল্যকে ফলো করে, যে পরবর্তীতে পরের জেনারেশন আমাদেরকে অনুকরণ করে, আমাদেরকে ফলো করে সাফল্যের দরজায় আসবে। দেখেন হুবহু এই কথাটা এখানে আছে, হুবহু। আপনার যদি বিশ্বাস না হয় এখন বই খুলেন, দেখবেন ওই কবিতার শেষের দুইটা যে স্তবক আছে, ওই দুইটা স্তবক এখানে জাস্ট গদ্যে লেখা, দেখেন গিয়ে। এখন যদি আপনার পড়াশোনার অভ্যাস বেশি বেশি থাকে, এই যে দেখেন আমি কবিতার সাথে রিলেট করে দিচ্ছি, বুঝছেন? তো তখন আপনার দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনি ধরে ফেলতে পারবেন। এটা আপনার জাস্ট একবার পড়লেই হবে। আচ্ছা, এটা কে জুমা বলছেন সুন্দর সুন্দর কথা তো বাইর হয় না ভিতর থেকে, আপনি তো একবার পড়ে কি সুন্দর করে সব বলে ফেলেন। এটা আপনিও পারবেন, এটা খুব কঠিন কাজ না, শুধু একটু পড়ার অভ্যাস থাকতে হবে। মানে ধরেন আপনি একটু রেগুলারিটি মেনটেন করেন আর কি পড়ার উপর, কোনো ঘটনাই না, পারবেন। তো এটার মূল কথা হচ্ছে এটা, আমরা আমাদের জন্য মৃত্যু নিশ্চিত, তবে আমরা চাইলে কি করতে পারবো? কাজের দ্বারা অমর হইতে পারবো, কথা এটাই। মৃত্যু অবশ্যই সুন্দর, যে হুমায়ুন ফরিদী বলছিল যে মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, সুতরাং তাকে মেনে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ, প্যারা না খাওয়া, তারপরে তুমি জীবনকে এনজয় করো। কত দারুণ দার্শনিক কথা বলছে।
তো এখানে এটাই বলছে যে মৃত্যু অবশ্যম্ভাবী, তবে আপনি চাইলে এটার ভিতর দিয়ে গিয়েও কি করতে পারবেন, ভালো কাজের দ্বারা মানে মানুষের জীবনে থাকতে পারবেন। আব্দুল মালিক বলছে এখানে কীর্তি মানে কি, ভালো না মন্দ উভয়, মির্জাফর ফেরাউন তো যুগ যুগ ধরে বেঁচে আছে। আচ্ছা, বিখ্যাত এবং কুখ্যাত বলে একটা কথা আছে না মালিক, তো আপনি অবশ্যই ভালো কাজের কথা বলছি আমরা। সোনার তরী আনা যাবে কিনা, সোনার তরী আনতে পারবেন, কিন্তু সোনার তরী যেটা বলতে পারবেন না। দিতি বলছে মরণ রে তুহমম শ্যাম সমান। আচ্ছা দিতি, এই কথার প্রাসঙ্গিকতা ভিন্ন। মরণকে এখন রবীন্দ্রনাথ আবার বন্ধু বলছে ভিন্ন অর্থে, আপনি যদি ওই কবিতা পড়েন তাহলে বুঝবেন। এটা হচ্ছে কিছু মনে করেন না আপনারা আবার আমার উপরে অনেকে কষ্ট পান যে ভাই এ হচ্ছে খেপা যায়, ভাই রে কেন খেপা যায়, পরে বুঝবেন, যেদিন বুঝবেন সেদিন আমার আর পাবেন না, সরি বলারও চান্স পাবেন না, বুঝবেন অনেক দেরি হবে। তো রবীন্দ্রনাথ তখন প্রেমের ছ্যাঁকা খাওয়া মানুষ। এটা রবীন্দ্রনাথের শুরুর দিককার কবিতা, বুঝছেন, শুরুর দিকের কবিতা। তখন তিনি কষ্টে কুঁকড়ে যাওয়া মানুষ রবীন্দ্রনাথ, তার ভেতর ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন। তখন তিনি বলছেন মরণ রে তুহু মম শ্যাম সমান, বন্ধু বলছে মরণকে। কিন্তু পরে যখন আবার তার এই ধারণা ভাঙলো, তখনই তিনি আবার বলছেন যে না, আজকে আমি কি করছি, আজকে আমি সমস্ত কিছু বুঝতে পারছি, আমার উপলব্ধির মধ্যে পরিবর্তন আসছে, আজকে আমি অন্যভাবে জীবনকে দেখি, নির্ঝরে স্বপ্নভঙ্গ। ওখানে গেলে দেখবেন উনি এই কথা বলছে। স্বপ্নভঙ্গ মানে কি, স্বপ্নভঙ্গ মানে কি বলেন তো, আপনি স্বপ্ন দেখছিলাম সেটা পূরণ হয় না এমন কিছু না, স্বপ্ন মানে এখানে ঘোর, স্বপ্ন মানে এখানে তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকা। উনি যে চিন্তার ভিতরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন সেটা তার কি হয়ে গেছে, ভঙ্গ হয়েছে। কারণ লাইনটাই বলছে আজিকে রবির কর পশিল প্রাণের পর, দেখেন প্রথম লাইনই তার প্রমাণ, বলছে রবির কর, কর মানে আলো, তাহলে আজকে সূর্যের আলো আমার প্রাণের উপর এসে পড়ছে, এর মানে আমি ভুল থেকে শুদ্ধ হয়েছি, পবিত্রতম চিন্তায় আসছি। আবার উনার লাইফের একদম শেষের দিকে মানুষ যখন যত বয়স হয় পৃথিবীর প্রতি তার মায়া বাড়ে, তখন বলছে মরিতে চাহি না সুন্দর ভুবন, এবার মরতে চায় না, আর কোনো কথা নাই, মরবে না, সোজা কথা, এখন আর মরতে চাচ্ছে না। এবং যত বৃদ্ধ মানুষ আছে দেখবেন তাদের পৃথিবীর প্রতি খুব মায়া। আমার পাশের হিন্দু বাড়ির যে দাদা, আমি ক্লাস 7-এ থাকতে মারা গেছে, আমার মনে আছে, তাদের অনেক জমি জমা, ওনার দুই ছেলে একসাথে থাকে, ছেলে মেয়েরা সব বড় বড়, আমার বড় ভাইয়ের বয়সী, সব বিয়ে শাদী করে ফেলছে। তো দাদা অনেকদিন বেঁচে ছিল। একবার ইরি লাগানোর মৌসুমে ওরা সমস্ত জমি ধান রোপণ করছে, বাড়ির পাশে আমাদের পুকুরের পাশে একটু উঁচু জমি, আর বলছে এখানে ইরি লাগানোর দরকার নাই, এখানে এত কষ্ট করতে পারবো না, এখানে ধান কম হয়, আমরা ইয়ে দিব, কি বলে অন্য ফসল দিব, পাটটা রোপণ করে দিব, সমস্যা নাই। দাদার এক কথা, না ধান লাগাইতে হইব, অনেক ধান দরকার তার। এখন তার পোলা, তার নাতিরা বলছে না ধানের দরকার নেই। তখন দাদা কি করছে, পাশের বাড়ির আমার আব্বা, তার পাশের বাড়ির আরেকজন, এরকম 5-7 জন মুরব্বী ডাইকা বাড়িতে নিয়ে রীতিমতো আপনার ইয়ে বানায় ফেলাইছে, আহ, এটা কি বলে, মজলিস বানায় ফেলাইছে, দরবার জমাইছে তার ছেলেদের বিরুদ্ধে, যে আমি বলছি ওরা আমার কথা শুনে না, এখানে ধান লাগাইতে কইছে ওরা লাগাইবো না। এখন পাড়া প্রতিবেশী সবাই হাসাহাসি করে যে দেখো কামিনীর কত ইচ্ছা, বয়স হয়ে গেছে 100, তার এখনো ধান দরকার, ব্যাপারটা এমন যে সে না খায়া থাকার হুমকিতে আছে, বুঝতে পারছেন, তার এত ধান তার দরকার। তার ছেলেরা বলছে সবই তো ধান দিলাম, এখানে আর ফসল যেহেতু ভালো হয় না, কষ্ট করে লাভ নাই, আমরা ইয়ে দিয়ে দিব, পাট দিয়ে দিব, কিন্তু দাদার এক কথা, এখানে ধানই দিতে হবে। আমার বাবারে নিয়ে গেছে ওখানে পঞ্চায়েত করার জন্য। তো মানুষের যখন বয়স হয় পৃথিবীর প্রতি তার মায়া বাড়ে, আবার একটা সময় গিয়ে মায়া থাকেও না, যখন আর জীবনকে সে বইতে পারে না, যখন আর জীবনের রূপ রস গন্ধ কোনো কিছু তাকে আর টাচ করে না, তখন সে বলে মন মাছি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। কি জনগণ, বুঝেছেন? হ্যাঁ দিতি, বুঝতে পারছি। মরণকে তো সুন্দর করে প্রেজেন্ট করছে, হ্যাঁ এমন ছেকা ভালোই, অবশ্যই ভালো। আব্দুর রহমান বলছে লাস্টে আবার বলেছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ সত্য নয়। ইয়েস, আপনারা পড়াশোনা করছেন টুকটাক, পড়বেন পড়বেন, পড়লে এগুলো নাথিং, কিছুই না, এগুলো তো খেলা, বা হাত কা খেল। ওকে, যেমন উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আদর্শ নাই, সেমন তেজও নাই। যে গাছে রোদ বৃষ্টি লাগে না তাহা আরামে থাকতে পারে বটে, কিন্তু সে আরামে কেবল দুর্বলতা বাড়িয়ে যায়। আমাদের জাতির মনে পার্থিব কোনো প্রকার উচ্চ আকাঙ্ক্ষা, রাজনীতি রাষ্ট্রনীতির কোনো প্রবাহ নাই, এই জন্য আমাদের উচ্চশিক্ষিত লোকদিগের মধ্যেও তেমন বিশেষ তেজ, সাহস বা প্রতিভা দেখা যায় না। আমা- আমাদিগকে প্রাণপণ চেষ্টা আমাদের বালক বালিকাদের মনে সততার শ্রেষ্ঠত্ব লাভের শক্তিতে বিশ্বাসী এবং
অন্যদিকে জাতির উন্নতির চরম ও পরম লক্ষ্যে মাতোয়ারা করিতে হইবে। আমাদের সন্তানদের মনে একবার আত্মবিশ্বাস জাগাইয়া তুলিতে পারিলেই তাহারা তাহাদের গন্তব্য পথ, তা যতই বিঘ্ন বহুল বিপদ সংকুল হোক না কেন, যতই দুর্গম ও দুরূহ হোক না কেন, তাহা ধরিয়েই তাহারা প্রতিষ্ঠার স্বর্ণ শিখরে উপস্থিত হইবে। সোজা কথা, কোনো জাতির যদি অ্যাম্বিশন না থাকে, ফাইট করার মতো মানসিকতা না থাকে, তাহলে এই জাতি দুর্বল হয়ে পড়বে, এই জাতি থাকবে না। দেখেন, আমাদের বাংলাদেশে যে অনেক বড় বড় মানুষ আছে আমরা কিন্তু জানি না, খেয়াল করে দেখেন। বিশাল বিশাল মানুষ আছে এবং এবং এদের 98% দেশের বাইরে। কারণ আমাদের দেশে আমরা সে গ্রাউন্ড তৈরি করতে পারি নাই, তার সাথে কথাগুলো রিলেট করা দেখেন। আমাদের বড় মানুষগুলো আমাদের নাই। উচ্চাকাঙ্ক্ষা এবং আদর্শ জাতি মনের দিক থেকে দুর্বল। আর এ কারণে উচ্চশিক্ষিতের মধ্যেও সাহস ও প্রতিভা লক্ষ্য করা যায় না। যারা আছে ব্রেন ড্রেন বিদেশে। শিশুদের যদি স্বজাতির শ্রেষ্ঠত্বের শক্তিতে আত্মবিশ্বাসী করে আপন লক্ষ্যে স্থির রাখা যায়, তবে তারা সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করবে। অর্থাৎ জাতির প্রাণ শক্তি বলতে একটা কথা আছে। আমি ব্যাপারটাকে ব্যাখ্যা দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। এটার সাথে অনেক ইন্টারন্যাশনাল বা রাজনীতির টপিক চলে আসবে। জাতির প্রাণ শক্তিকে যদি আপনি জাগাইতে পারেন, পৃথিবীর সব জাতির মধ্যে ট্যালেন্ট লোক আছে, এভারেজ সব জাতিতে সমান ট্যালেন্টের লোক জন্মায়। এটা ধারণা করা ভুল যে আমেরিকানরা আদতে জ্ঞানী, আমরা আদতে পিছানো, এটা একদমই ভুল কনসেপ্ট, আপনারা জানেন নিশ্চয়ই। শুধু পরিবেশ পরিস্থিতির কারণে তারা ওইভাবে তৈরি হয়, আমরা তৈরি হইতে পারি না। আমি উদাহরণ স্বরূপ আমার একটা বন্ধুর কথা বলি। প্রাইমারিতে আমি ছিলাম ফার্স্ট, ও ছিল সেকেন্ড। আমার একটা বন্ধু, ওর নাম বাপ্পি, বাপ্পি চৌধুরী। এবং নাম্বারের ডিফারেন্স বেশি না, খুব কাছাকাছি থাকতো ওই ছেলেটা। তো এসএসসি কোন রকম পাশ করার পর, অথবা পাশ করছিল না মনে হয়, হ্যাঁ, নাইনে ওঠার পর, তো ও পড়াশোনা বাদ দিয়ে আমাদের জেলা সদরে একটা ডাক্তারি ফার্মেসিতে চলে যায়। ওখানে গিয়ে যে ওষুধ বিক্রি করতো আর কি, সহকারী হয়েছিল। এবং বাপ্পি আর পড়াশোনা করে না একটা সময়। এবং বাপ্পির সাথে আমার এখন দেখা হয় মাঝে মধ্যে, অনেক কম দেখা হয়। ওর পড়াশোনা করা হয় নাই, কিন্তু আমি জানি বাপ্পি কত ট্যালেন্ট। বাপ্পি অসাধারণ ট্যালেন্টের একটা ছেলে, বাট নাই। এখন দেখেন, এই প্রাণ শক্তি জিনিসটা কি? প্রাণ শক্তির অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথমত, আমাদের কালচার খারাপ, আমাদের প্রাণ শক্তিকে দুর্বল করে ফেলে ছোট থেকে। আবার বিদেশি শক্তির আগ্রাসন আছে, যাদের কারণে আমাদের বাপ্পীরা উপরের দিকে আসতে পারে না, বিভিন্ন কারণে আমাদের দেশ খারাপ অবস্থার মধ্যে গিয়ে আছে। দেখেন, এই বাপ্পীকেই যদি ছোটবেলা থেকে আপনি অক্সফোর্ডে পড়াইতেন বা কোনো ভালো জায়গায় রাখতেন, সে হয়তো অনেক বেশি শাইন করার মতো মানুষ তৈরি হইতো, তাই না? তো এই যে আমেরিকানরা এবং আমরা আদতে সমান জ্ঞানী, আদতে সমান ক্যাপাসিটি আমাদের, বাট পরিবেশ না পাওয়ার কারণে আফ্রিকানরা না খায়া মরতেছে, আমরা বিপদে আছি। আমেরিকানরা আকাম কুকাম করার পরেও তাদের কিছু মানুষ এত ভালো কাজ করে গেছে যে তারা অটো টাকা পাচ্ছে। কারণ আপনি এটা কিভাবে করবেন? আপনি যদি আদর্শ তৈরি করে দিতে পারেন, উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে দিতে পারেন, আপনার যদি তার মধ্যে সত্যিকারের প্রাণ শক্তি এবং আত্মবিশ্বাস তৈরি করে দিতে পারেন, ওই জাতি এক সময় সাফল্যের স্বর্ণ শিখরে যাবেই। দেখেন, আমি পার্সোনালি ভারতকে পছন্দ করি না, এর জন্য অনেকে আবার আমার উপর রুষ্ট হন। কিন্তু ভারতের একটা জায়গা প্রশংসা করতে হবে, ওদের দেশাত্মবোধ মারাত্মক লেভেলে। ওদের যে টাকার যে সামর্থ্য, সে অনুযায়ী ওদের দেশের ল্যাম্বরগিনি, মার্সিডিজের সংখ্যা অনেক কম। মানে আনুপাতিক হারে যদি আপনি দেখেন, যে লেভেলে ওরা এগুলো রাইড করার ক্ষমতা রাখে, সে লেভেলে ওরা এগুলো করে না। ওরা ওদের নিজস্ব অনেক টাকার মালিক, কিন্তু সে স্বরাজ চালায়, মাজদা চালায়, মাহেন্দ্রা চালায়, জিপগুলো দেখবেন ওরা ওগুলা চালায়, টাকা অনেক। আমাদের দেশে দেখবেন, আমার 70 লাখ টাকা আছে না, আমি আরো 70 লাখ ব্যাংক থেকে নিয়ে আসা মার্সিডিজ কিনবো 1.5 কোটি টাকা দিয়ে, এটা আমাদের টার্গেট। কিন্তু ওদের দেশাত্মবোধ উপরের লেভেলে। হ্যাঁ, ভারতে হয়তো অনেক মানুষ এখনো না খায়া হয়তো দিনাতিপাত করে, কিন্তু তারা তো চন্দ্রে চলে গেছে, দ্যাটস ট্রু। ওদের দেশাত্মবোধের লেভেল আমাদেরকে প্রশংসা করতে হবে, কারণ আমরা সব দেউলিয়া, কিন্তু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু মানসিকভাবে মারাত্মক লেভেলের দেউলিয়া। আমাদের একটা দল মনে মনে দেশ ছাইরা হয়তো, কেউ খুব প্রেম অন্য দেশ, কেউ ভারতের জন্য, কেউ পাকিস্তানের জন্য, কেউ বলে এই দেশ ছেড়ে চলে যাব। কিন্তু ওদের মাই কান্ট্রি ফার্স্ট শুধু তো লিখছে অলরেডি এটা। ওদের দেশাত্মবোধ হাই লেভেলে ভাই, এটা প্রশংসা করতে হবে। সো যদি আপনার কাছে উচ্চাকাঙ্ক্ষা থাকে, আদর্শ থাকে, আপনার সাফল্য আসবে। এগুলো তৈরি করে দিতে হয়। যে জাতির মনে সেগুলো নাই, সেই জাতি কি করে না, ভালো করে না। আচ্ছা, একজন বলছে নাকি নায়ক বাপ্পি, নাকি না, নায়ক বাপ্পি তো হিন্দু, আমার বন্ধু বাপ্পি মুসলমান, বুঝছেন? বাপ্পির সাথে আমার অনেকদিন দেখা হয় না। খুব ভালো ছেলে ছিল বাপ্পি।
সবাই দেশ আগে, দেশ নিয়ে ভাবতে হবে। এখন কখনো কখনো দেশপ্রেম যদি আপনি প্রকাশ করেন, সেটা অন্য কোনো দেশের বিরোধিতা হয়ে যায়। এটা হয়তো আমার কখনো কখনো হয়, কিন্তু দেশের প্রশ্নটা আমি ছাড় দিতে পারি না। বুঝছেন? এরপরে আসেন, আমরাও হয়তো পারবো, সেই ক্ষমতা আমাদের আছে, আমাদের বড় বড় বিজ্ঞানী আছে, আমাদের নাসাতে কাজ করা এক বিজ্ঞানী আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি। এখানে অনেকে ব্রাহ্মণবাড়িয়ার আছে কিন্তু জানে না, বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, নবীনগরে নাসায় কাজ করা, এবং নাসার লিড পজিশনে কাজ করছেন উনি। জামাল নজরুল ইসলাম সম্পর্কে স্টিফেন হকিং যে এভালুয়েশন দিছে জানেন? ওনার নাম জানেন? জামাল নজরুল ইসলামের 35 BCS এ আসছে, তারপরে আমরা চিনছি, তাই না? হকিং কি বলছিল বলেন তো? ওনার যে বই দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, এটা হকিং এর আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ওই বইয়ের আগে লেখা। এবং ও, হকিং এর মূল্যায়ন হচ্ছে, উনি বলছেন এরকম যে ওর কাছে আমি কিছুই না। কিন্তু বাঙালি, বাঙালি জামাল নজরুল ইসলামকে চিনে না। স্টিফেন হকিং বলছে ওর কাছে আমি কিছুই না। এটা নেহাত ভদ্রতা নয়? এটা নেহাত ভদ্রতা না, আপনাকে বুঝতে হবে। যদি নেহাত ভদ্রতা হইতো, হকিং এটা বলতো যে জামাল একজন মেধাবী, এটা বলতো। জামাল আউটস্ট্যান্ডিং, এটা বলতো। বুঝছেন? এটা নেহাত ভদ্রতা না, এটা সত্যিকার অর্থে স্বীকার করে নেওয়া। বলছে যে জামালের যে মেধা, ওর কাছে আমি কিছুই না। তরিকুল বলছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কি প্রচুর ঝাল খাইতে মারামারি করে কেন? না, মারামারি ব্যাখ্যা আমি দিছি আগে, ওটা সিম্পল। ব্রাহ্মণবাড়িয়ার মারামারি হয় একটু কিছু জায়গায়, ওটা মিডিয়া নিউজ কভার করে, সুবিধা পায় এই জন্য কভার করে, ভাইরাল হয়, পোলাপান পছন্দ করে তাই। মিডিয়া তো ভালো মন্দ বিচার করে না, যে নিউজ মানুষ খায়, হিরো আলমার পরিমণের পিছনে পড়ে থাকে, এগুলো বাদ দিয়ে দেন। এগুলো কোনো মিডিয়ার কাজ এগুলো। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, এটা আপনাদের কবিতা, এটা কি আমার বলা লাগবে? যদি বলেন যে ভাই বলেন, এখান থেকে গুলি মেরে দিব। 18 বছর বয়স পার করে আসছেন নাকি আসেন নাই, হ্যাঁ? 18 বছর বয়স পার করে আসছেন। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জরু। 18 বছর বয়স কবিতার মধ্যে কষ্টের অনেক ডাইমেনশন আছে, ব্যক্তিগত কষ্ট, সামাজিক কষ্ট, পারিবারিক কষ্ট, অনেক কষ্ট একে একে আসতেই থাকে। হতাশা থাকে, এই জন্য কালো হয়ে থাকে এই বয়সটা দীর্ঘশ্বাসে, তাই না? এই বয়স কাঁপে বেদনায় থরো থরো, তবু 18 শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। 18 মানে এখানে একটু বুঝছেন, 18 মানে এখানে 17 বছর 364 দিনের পরের দিনকে বোঝায় নাই। 18 বছর মানে এখানে বুঝাইছে তারুণ্যের প্রারম্ভ। মানে কি, জায়গাটাকে ভুলভাবে নেয়। 18 মানে এখানে কি, তারুণ্যের প্রারম্ভ। তো পৃথিবীতে মানব কল্যাণের জন্য যা কিছু হয়েছে, তরুণরা সবার আগে করছে, এটা যদি না বোঝেন তাহলে কেমনে হবে? হিলফুল ফুজুল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন করছিলেন, তখন তো ওনার বয়স 17 বছর, ঠিক না? ভাষা শহীদ আমাদের যারা, তারা কেমন কেউ যে ভুলে গুলি লেগে মরছে? ওহিউল্লাহ ছাড়া, ওহিউল্লাহ স্কুলে গেছিল, গুলি খাইছে, ছোট্ট মানুষ। আর আমাদের যে আমরা সালাম, বরকত, রফিক, জব্বার আমরা বলি, ওরা কারা? সবাই স্বেচ্ছায় ডিরেক্ট মিছিলে গেছে, ডিরেক্ট, কোনো আওয়াজ নাই। বুঝছেন তো? এরা তরুণ। এরপরে আসেন আমাদের প্রতিটা সংগ্রামে, মুক্তিযুদ্ধ পর্যন্ত তারা কারা? তারা তরুণ। ভাই তারুণ্যই তো আসল, তাই না? তো তরুণদের ধর্ম এটা, তার মধ্যে নেগেটিভিটি থাকে, তবে পজিটিভিটি যেটা থাকে সেটা দিয়ে তো তারা পৃথিবীকে গড়েছে। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এসে তারা আবার এমন কিছু করে, তারা রক্তদানের পুণ্য জানে, হ্যাঁ, এটা তারুণ্যের জয়গান। এটাই আসল, সেগুলো আমার মনে করি বলা লাগবে না। এরপরে এই যে এটা, এটা হলো আপনার জীবন সঙ্গীত কবিতাটা, এটা আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, এই যে সেই স্তবকটা এখানে আছে, দেখেন আমি পরে পরে দেখাইতেছি, শুনেন। এটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা, হ্যাঁ। এবং ইংরেজি সাম অফ লাইফ, ওই কবিতার ভাবানুবাদটা, ওই কবিতা লিখেছিলেন একজন, আর একজন মার্কিন কবি, ওনার নাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আমি আপনার কবিতাটা বুঝাই দিই, আপনি এটা যেমনি খুশি এমনি করেন, যেহেতু কবিতা। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ সকালবেলা স্মরণ করার উপযুক্ত, অর্থাৎ আপনি তার আদর্শকে ফলো করে দিন শুরু করবেন, এই অর্থে। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে, ধ্বজা শব্দের অর্থ পতাকা। বলছে মহাজ্ঞানী মহাজনরা যে পথে গমন করে, মানে যে কাজ করে অনুকরণীয় হয়েছেন, আমরা সেই পথ লক্ষ্য করব, নিজের কাজের পতাকার মাধ্যমে, কীর্তির মাধ্যমে আমরা বরণীয় হব।
সময় না, এটা সমর, সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। মানে যুদ্ধের সাগরের তীরে আমরা পদাঙ্ক অঙ্কিত করব, অর্থাৎ যুদ্ধের সাগরের তীরে আমরা আমাদের পায়ের ছাপ রাখবো। জীবন মানেই যুদ্ধ, এখানে আমি আমার চিহ্ন রেখে যাব, রেখে আমরা অমর হব। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর। আমাকে ফলো করে পরবর্তীতে কেউ একজন, যশোদার মানে সাফল্যের দরজা, সেখানে আসবে, অবশ্যই আমাকে একসময় মানুষ অনুসরণ করবে। করুণা মানবগণ বৃথা ক্ষয়ে জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছো যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে। বলছে হে মানুষেরা, এই জীবনকে বৃথা ক্ষয় করো না, তোমার এই সংসারটা সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্র। তুমি যেটা সংকল্প করেছো, যেটা তুমি চাও, সেটাকে টার্গেট করো, সাধন করো। এই করহ মানের অর্থ হচ্ছে করো। আগে ক্রিয়াপদের সাথে হ যুক্ত করার নিয়ম ছিল, তাই না? এই হটা এখন অ অথবা ওতে রূপান্তরিত হয়েছে, ঠিক না? 9-10 যে আগের গ্রামার বইটা, ওখানে 132 পৃষ্ঠা, বাংলা অনুজ্ঞা 2 কি 3 নম্বর উল্টা, এটা ওখানে আছে দেখবেন। আগে ক্রিয়াপদের শেষে হ যুক্ত করার নিয়ম ছিল করহ ধরহ, এখন সেটা করো অথবা করো, অ অথবা ওতে রূপান্তরিত হয়েছে। তো রত হয়ে নিজ নিজ কাজে, তুমি তোমার কাজে রত হও এবং সেটা করো। এখন আপনি আপনার ভাবকে যেমনে খুশি তুলে ধরেন, উত্তর হয়ে যাবে। হ্যালো জনগণ, অধিকারী বলছে আমাদের 25 বছরের কষ্ট শুরু। ভাই কষ্ট শুরু হয় নাই, হবে হবে, কষ্টের কি দেখছেন, সব সামনে আছে ভাই। বহু কষ্ট আসবে, চোখ দিয়ে পানি আসবে না, রক্ত বেরোবে। জীবনে এমনই, জীবন এভাবেই সবাইকে শিক্ষা দেয়। আর পুরুষের জীবনে কষ্ট আরো বেশি। আমি পুরুষবাদ হিসাবে বলছি না, আল্লাহ পুরুষকে বানাইছে পৃথিবীকে বহন করার জন্য। আপনাকে সে শক্তি দিয়েই তো পাঠাইছে নাকি? তো আপনি এগুলোকে ফেস করতে হবে, এগুলো মেনে নেন। আপনি নিশ্চিত থাকেন, জীবন যত যাবে আপনার জীবন থেকে সুখের উপাদান কমবে, দুঃখের উপাদান বাড়বে। এগুলাকে এগুলাকে আপনার ফেস করতে হবে। উম রমজান বলছে ভয় দিয়েন না ভাই। আমি ভয় দিব কেন? আপনি আপনার আব্বুর জীবনের দিকে তাকান না, আমার আর ব্যাখ্যা করা লাগবে না। অন্যান্য দেশের বাস্তবতাও কি আমাদের মতো? হ্যাঁ ভাই, জীবন এমনই, আপনার সময় যাবে, চ্যালেঞ্জ আসবে। আচ্ছা, তারপরে আসেন। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। আমি কবিতা পড়ছি, আপনাদের লিখতে হবে এটা কার কবিতা, কোন কবিতা। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেওল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি নিভৃত হেয়ার, হাসিছেন তিনি অমৃত হেয়ার নিভৃত অন্তরালে। কোন কবিতা? আহা, নজরুল তো বটে, কবিতার নামটা তো বলবেন। না গো ফাহাদ, না না, এ মানুষ কবিতা না, আন্দাজি বলেন না। মাইরালছেন গো, মাইরালছেন। এমন সহজ জিনিসে ভুল করেন কেন? বুঝছা, সামনে তো অনেক পড়া বাকি আছে, তো কি করব, আমি আগাইলে বলবেন ভাই স্কিপ করছে। আজকে 12টায় ছুটি দিব। এটা সাম্যবাদী কবিতা, ইয়েস, ইন্টারমিডিয়েট কবিতা, এটা সাম্যবাদী। হ্যাঁ মানুষ, তোমার মধ্যে সমস্ত কিছু আছে গো মানুষ, বুঝছেন? আমরা এগুলো বুঝতে পারি না, আমরা বিভাজন করে দল পাকায়া, তুই হিন্দু আমি মুসলমান, আমি সব, ও খ্রিস্টান, ওর এখানে কোনো অধিকার নাই। আরে ভাই, পৃথিবীতে আল্লাহ যেখানে তার অক্সিজেন, তার প্রকৃতির সবকিছু সবার জন্য ভাগ করছে, তুমি এখানে তো পাকনামি করো কেন? তুমি কই থেকে আসছো বাদ দেওয়ার জন্য, তাই না? নজরুলের কথা এটাই এখানে। নজরুলের দর্শন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, দ্যাটস ট্রু, বাট এখানকার কথাটা তো এটা। মানুষ, তুমি তোমার ভিতরে সমস্ত কিছুকে খোঁজো, সকল কিতাব সকল কালের জ্ঞান তোমার মধ্যে আছে। অর্থাৎ এটার মূল কথা কি জানেন? মূল কথা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানো। এবং এটাই কিন্তু খুব বড় লেভেলের একটা ফিলোসফিকে ক্রিয়েট করে, এটা আমরা জানি। কারণ দেখেন, সক্রেটিস আজকে থেকে 2500 বছরেরও বেশি আগে বলে গেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। এই কথাটা তারও আগে হিন্দুদের গীতাতে আসছে, আত্মনং ভিত্তি, নিজেকে জানো। এই কথাটা আমাদের ধর্মে আসছে, মান আরেফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে জেনেছে সে তার রবকে জেনেছে। ঘুরে কথা এক, তুমি তোমাকে জানো। তুমি বই খুঁজে, ধর্মগ্রন্থ খুঁজে, বা তারপরে কিতাব খুঁজে ঘাটাঘাটি করে যদি মনে করে থাকো পৃথিবীকে তুমি চিনে ফেলছো, না না না। পৃথিবী চিনতে হলে মানুষের কাছে দাও, তিনি সৃষ্টিকর্তা,
অমৃত হেয়ার নিভৃত অন্তরালে মানুষের হৃদয়ে বসে তিনি হাসছেন। সো মানুষের কাছে যাও, তাকে যদি আবিষ্কার করতে পারো, তোমাকে যদি আবিষ্কার করতে পারো, স্রষ্টা তোমার উপর রাজি আর খুশি হয়ে যাবে। বুঝছেন? এটা কোন কবিতা? অবশ্যই দুলাভাইয়ের কবিতা। কবিতার নাম বলেন। ওরে নবীন ওরে আমার কাঁচা, হ্যাঁ, সবুজের অভিযান, গুড। ওরে সবুজ ওরে অবুজ আধ মরাদের ঘামের তুই বাঁচা, একই কথা ভাই, নবীন তরুণ তারুণ্য এক জিনিস আসলে বারবার বলবো না। এটা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকে আমি দুলাভাই বলি। তারপরে হ্যাঁ, বলাকা কাব্যমধুর কবিতা, গতিবাদের কাব্য। বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। আমি পড়েছি ক্লাস 6 7 এটা। এখন আপনারা বলবেন ভাই এটা ব্যাখ্যা করেন, আমি বলবো দুঃখিত। বুঝেন তো? আপনি সৌন্দর্যকে যদি আবিষ্কার করতে চান, আপনার খুব কাছে আবিষ্কার করতে পারবেন, আপনাকে খুব দূরে যাইতে হবে না। ক্লিয়ার ভাইয়া? মানে এটাও রবীন্দ্রনাথের লেখা, এটা বিন্দু পর্যন্ত, এটা রবীন্দ্রনাথেরই, জীবনানন্দ না। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। মানে আপনি যদি মনে করেন যে সমস্ত কিছু ত্যাগ করে তপবনে গিয়া ওখানে বৈশা খালি স্রষ্টাকে সাধনা করলে মুক্তি হয়ে যাবে, না ভাইয়া, সংসার ধর্মটাও একটা ধর্ম। বুঝছেন? সংসার ধর্মটাও একটা ধর্ম। আপনি ওই যে পদ্মা নদীর মাঝির হোসেন মিয়ার মতো, হোসেন মিয়া সম্পর্কে ওখানে একটা বিশেষণ আছে, মনে করে দেখেন, একটা কথা আছে যে আহ একটা জটিল বিশৃঙ্খলায় সবকিছু সে শৃঙ্খলাবদ্ধ করিয়া দিয়াছে। তো জীবন বিশৃঙ্খল, এখানে অনেক বন্ধন আছে, এগুলোর ভিতরে থাইকাই আপনি মুক্তির স্বাদ পাইতে পারেন। বুঝতে পারছেন কি? যে দেখেন শেষের 3টা লাইন একটু দেখেন, বলছে প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্য বর্তিকায় জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমারই মন্দির মাঝে। সুতরাং আপনি বৈরাগ্য নিলেই যে মুক্ত হয়ে যাবেন, আপনি বৈরাগ্য সাধনা করলেই যে স্রষ্টাকে পাবেন, নট লাইক দ্যাট। আপনি কি করতে পারবেন? সংসার ধর্মটাও বড় ধর্ম, আপনি এটাকে ঠিক মতো পালন করলে এখান থেকে অনেক কিছু পাবেন। একটা হাদিস বলি, যারা বিয়ে করছেন তারা শুনেন, যারা বিয়ে করেন নাই তারা আরো বেশি করে শুনেন, কাজ হবে। শুনেন, আমি একটা কথা বলি প্রায় সময়, নিয়মে ওষুধ অনিয়মে বিষ। আপনি নিয়ম করে খাইলে ওষুধ, জীবন রক্ষা হবে, আর যদি অনিয়ম করেন পুরোটা একসাথে মারা যান, আপনি মারা যাবেন। এখন বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক যদি সেটা শারীরিক পর্যায়ে চলে যায়, সেটাকে আমরা ব্যভিচার বলি এবং সেটা অন্যায়, বড় রকমের পাপ, সব ধর্মে এটা আছে। কিন্তু একজন স্বামী স্ত্রী, আমি একটা কথাই বলে দিই, আপনি সহজে বুঝে ফেলবেন। বলা আছে তারা যখন ঘুমায়, যদি এমন হয় তার এক কম্বলের নিচে ঘুমাইছে এবং একজনের পায়ের ভিতরে আরেকজনের পা ঢুকানো, ওরকম ঘনিষ্ঠ যদি হয়, তারা খুব কাছাকাছি গিয়ে যদি ঘুমায়, তাহলে তারা যতক্ষণ একে অপরকে স্পর্শ করা অবস্থায় ঘুমাই থাকবে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখতে থাকবে। আপনি স্ত্রীকে একবার চুমা দিবেন, সওয়াব হবে, আর একবার দিবেন, আবার হবে। অর্থাৎ আপনাদের মধ্যে রোমান্স যত বেশি হবে, তত বেশি আপনি সওয়াব লাভ করতে থাকবেন। মানে কি, বুঝতেছেন তো? যত ইনভেস্ট তত প্রফিট। এখন আপনি ইনভেস্ট যদি ভুল ওয়েতে করেন, ভুল টাইমে করেন, তাহলে তো সব শেষ। তো এই জন্য আপনাকে বোঝা লাগবে যে সংসার ধর্মটাও একটা ধর্ম রে ভাই। কোনো বউ যদি তার স্বামীর ব্যাপারে সার্টিফাই করে আমার স্বামী ভালো, আল্লাহ বলছে আমি ওর উপরে খুশি। কোনো স্বামী যদি সার্টিফাই করে আমার বউটা ভালো, আল্লাহ বলছে ওই মেয়ে জান্নাতি। জানতেছি হাদিস শোনায়া। সুদীপ্ত কয় শুধু স্ত্রীকে এ ডাকাইত, ডাকাইত, গুলি করে মারমু। এই বুঝছেন তো কিভাবে সংসার ধর্ম একটা ধর্ম? তো বৈরাগ্যই যে মুক্তির মাপকাঠি নয়। ওকে, এবার আসেন আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলি। আচ্ছা, সারাংশ সারমর্মের মধ্যে আমরা কি করছিলাম বলেন তো? একটা বড় জিনিসকে আমরা কি করছি? ছোট করছি।
আর এখানে ভাব সম্প্রসারণের জায়গায় এই কাজটাকে ঠিক উল্টা পর্যায়ে করব আমরা। আমরা একটা ছোট জিনিস পাবো, সেটাকে আমরা বড় করব। মানে আপনি মূলত এখানে সম্প্রসারিত করবেন, অর্থাৎ জিনিসটা থাকবে ছোট, আপনি বড় করবেন, অর্থাৎ সারাংশ সারমর্মের ঠিক বিপরীত প্রক্রিয়া যেটা, সেটার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। সোজা কথা। এখন যেগুলো আসে, আজ পর্যন্ত এমন কোনো ভাব সম্প্রসারণ আসে নাই যেটা আপনার চিন্তার, আপনার এরিয়ার বাইরে। আমি দেখি নাই। মানে আমার মনে হয় না যে কোশ্চেন গুলো আসছে বিভিন্ন সময়, এগুলো কোনোটা আপনার এরিয়ার বাইরে। কিছু বলবেন? ওকে, তো এখন আসেন, এখানে আপনাকে কি করতে হবে, ছোট থেকে আপনাকে বড় বানাইতে হবে। তো আপনার এমন কোনো আইডিয়া বা আপনার চিন্তার এরেনার যে বাইরে এখানে কোশ্চেন আসে এমন আসেন, আপনাকে দেখাই প্রশ্নগুলো। আমি ইয়েতে কৌশলে পরে আসতেছি, দেখেন। 44, 41, 32 সর্বনাশ করছে না? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। 44। ভোগের সুখ নাই, কর্মেই প্রকৃত সুখ বা ত্যাগেই সুখ, আমরা পড়ছি। তারপরে কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তা থেকে যে আলো ঠিকরে বেরোয় তার নাম কালচার। এটা কঠিন, আমি ব্যাখ্যা করে দিব, কোনো অসুবিধা নাই। তারপরে হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। 37 এবং 15। অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান, মানে তলোয়ারের চেয়ে কলমের পাওয়ার বেশি, এটা বলছে। সুশিক্ষিত ব্যক্তি বা লোক মাত্রই স্বশিক্ষিত, অর্থাৎ যিনি সত্যিকার অর্থে শিক্ষিত তিনি নিজেকে নিজে শিক্ষিত করছেন। এরপরে দেখেন, আচ্ছা রচনায় চলে আসছি। এখন বলেন তো, আমার ধারণা আপনাদের চিন্তার বাইরে থেকে এরিয়ার বাইরে চলে গেছে এইটা। আমি কি ঠিক বলছি? হয়তো কারো কারো এরিয়ার বাইরে চলে যেতে পারে, এটা গেছে কিনা? আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝছি। এটা গেছে, এটা এরিয়ার ভিতরে নিয়ে আসা দেবো, সমস্যা নাই। আর বাকি কোনটা আছে যেটা আপনার এরিয়ার ভিতরে না, বলতে পারবেন আমারে? নাই, সব আপনার এরিয়ার ভিতরে। আচ্ছা, এখানে কি করবেন কি করবেন না, এখানে আদব কায়দাগুলো আছে, দেখেন তো বুঝেন নাকি। বলছে আপনি প্রদত্ত ভাব ভালো মতো পড়বেন, লেখকের রসগুণ অর্থব রচনার মূল্যবান অংশ, কবিগণের ভাব গর্ব উজ্জ্বল পংক্তি প্রবাদ প্রবচন, এগুলো ভাব সম্ভাষণে যা দেয়া হয়, যথার্থ মর্ম বুঝতে পারলে ভাব সম্ভাষণ সহজ হয়ে যায়। এটাও কি করবেন, পড়ার অভ্যাস থাকতে হবে বেশি বেশি। ভাব সম্ভাষণকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায়। প্রথমেতে ভাবের অর্থ, পরে ভাবের ব্যাখ্যা, এবং শেষে ভাবের তাৎপর্য। আপনি কোনোভাবেই পয়েন্ট করবেন না, প্যারা করা করবেন। এরপরে অধিকাংশ বিষয়ের দুই ধরনের অর্থ থাকে, এটা আমরা জানি, একটা শাব্দিক, একটা অন্তর্নিহিত। এরপরে মূল বক্তব্যকে ক্লিয়ার করার জন্য উদাহরণ উপমা দেওয়া যেতে পারে, আপনি দিবেন, এবং সঙ্গতিপূর্ণ হওয়া লাগবে। এরপরে বলছে আলোচনা শেষে মানব জীবনে যে ক্ষেত্রে প্রযোজ্য সার্থকভাবে ফুটে তুলুন, অর্থাৎ আপনি যেটা ব্যাখ্যা করতেছেন এটা জীবনের কোন কনটেক্সটে এটার প্রয়োগ আছে, জীবনের ওই জায়গাটা ধরে আপনাকে বলতে হবে। এরপর উদ্ধৃত অংশে ব্যবহৃত শব্দগুলো যে ভাবের অনুষঙ্গ সৃষ্টি করেছে সেগুলো যথার্থভাবে সম্প্রসারিত করতে হবে, অর্থাৎ যেটার ব্যাখ্যা আপনি করতেছেন ওটার ভিতরে যে কথাগুলো দিয়ে টোটাল ভাবটাকে ওই জায়গায় পুরে দেওয়া হয়েছে, ওই কথাগুলোকে ভাঙ্গা দিতে হবে আর কি। এরপরে ভাব সম্প্রসারণ ব্যাখ্যা নয়, অর্থাৎ আমরা যে এক সময় সৃজনশীল আসবার আগে ব্যাখ্যা লিখতাম না, ওরকম কিছু না। So, আপনি এই কামটা করেন না, যে রচনার নাম, রচয়িতার নাম, প্রসঙ্গ কথা, এগুলো করার দরকার নেই। অনেক সময় এটা আমাদের পায়ে বসে, মানে আমরা জানলে ওটা সেখানে লিখে আসবোই, এ আর এক ঝামেলা, এটা করা যাবে না। প্রদত্ত অংশটুকু প্রাসঙ্গিক হলে, বলছে ঐতিহাসিক, পৌরাণিক বা বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা যেতে পারে। প্রাসঙ্গিক মানে কি অর্থে দেয় আমি একটু বলি। ধরেন বললো যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা আপনি ব্যাখ্যা করতেছেন। তো সেখানে আপনি চাইলে কোনো হিস্ট্রিক্যাল প্লট থেকে ইনফরমেশন দিতে পারেন। আপনি বলতে পারেন যে স্বাধীন দেশেও 1972 সালে জানুয়ারি মাসে আমাদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের একজন জহির রায়হান
নিখোঁজ এবং শহীদ হন। আপনি কিন্তু এখানে ঐতিহাসিক তথ্য দিচ্ছেন কেন? কথা বলেন তো। আপনি যে কথা ব্যাখ্যা করছেন সেই কথার সাথে, সেই থটের সাথে প্যারালাল করতে গিয়ে ব্যাখ্যাটাকে আপনি ওখান থেকে ইনফরমেশনটা নিয়ে এখানে ঢুকাই দিচ্ছেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? কথা বলেন। আপনি এরকম বলতে পারবেন, সমস্যা নাই। হ্যালো জনগণ, এরপরে বলছে কোন বাড়তি তথ্য কোনটি আপনার অভিমত পড়া মাত্র যেন এই দুইয়ের পার্থক্য বোঝা যায়, নচেত ভুল বোঝার সম্ভাবনা থাকে। অর্থাৎ কোনটা আপনি মতামত হিসেবে নিচ্ছেন আর কোনটা ইনফো, পার্থক্য যেন হয়। বক্তব্য যেন দৃঢ়বদ্ধ সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন, শুরুর কথা, মাঝের কথা, শেষের কথা, আপনার বক্তব্যের যেন ধারাবাহিকতা থাকে, ছাড়া ছাড়া না হয়। আপনি একটা উত্তরের মধ্যে যেন আপনার দুই রকমের সত্তার পরিচয় ফুইটা না ওঠে। আপনি একটা বললেন এখন, তখন আর একটা বললেন, এমন কিছু যেন না হয়। হ্যাঁ, বক্তব্যের স্বাভাবিক চলন নইলে ব্যাহত হইতে পারে। একই অনুচ্ছেদে একই সাথে কর্তৃবাচক ভাববাচক ব্যবহার করা যাবে না, এতে রচনার গঠনগত সৌন্দর্য নষ্ট হবার সম্ভাবনা থাকে। এই ভাববাচক বুঝাইছি? হ্যালো। কি করা হয়, কোথায় থাকা হয়, কি খাওয়া হয়, প্রথমবার যখন পরিচয় হয়েছিল জরিনার সাথে, প্রথমে কি আপনি তুমি এগুলো ডিফাইন করে ফেলছেন? হ্যাঁ, ভাববাচক বুঝাইছি। তো যেহেতু বুঝাইছি, এই জন্য এই ভাষার যে সিস্টেম সেটার প্রতি লক্ষ্য রাখবেন আর কি। ওকে, থ্যাংক ইউ। সবসময় একই দৈর্ঘ্যের বাক্য ব্যবহার না করে একঘেয়েমি চলে আসে, অর্থাৎ বাক্যের ফরমেশন গুলো খেয়াল করবেন, একই সাইজের একই টোনের বাক্য যেন না হয়। আপনি এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবই ব্যবহার করতে পারেন, তবে আপনার বক্তব্যের জন্য পরিষ্কার হয়, সবাই যেন সহজে বুঝতে পারে। আপনাকে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বলার মানে লেখার অনুমতি দিছি, আর মানে এই না আপনি বঙ্কিমীয় বাংলা লেখা শুরু করে দেবেন। সর্বোপরি সহজ সরল সাবলীল এবং প্রাঞ্জল, এটা সবাই, সহজ কথা সব থেকে বড় অলংকার, বঙ্কিম নিজেই বলছে। তো সে আবার কঠিন কঠিন কথা লিখছে। যাই হোক, এখন আসেন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আশা করি বলার দরকার হবে না। তারপরে হচ্ছে আপনার এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, বলার দরকার নাই, পারবেন, রাইট? মানুষই আসল, এটার মূল কথা কিন্তু মানুষ, মানুষ দিয়ে বলবেন। হৃদয়ের ব্যাখ্যা না, মূলত এখানে মানুষ, ব্যক্তি মানুষ, তার মন, তার ফিলোসফি, তার স্রষ্টা, মানুষের চিন্তাটাই তো মানুষ, এভাবে রিলেট করে বলবেন। ভোগের সুখ নাই, কর্মে প্রকৃত সুখ, এটা দরকার নাই যে এটা নিয়ে আলোচনা করি, ঠিক তো? কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তা থেকে যে আলো ঠিকরে বেরোয় তার নাম কালচার। প্যারাগুলোর যে নাম উল্লেখ ওইগুলো দিব না, না, আপনি প্রথমে 3 থেকে 5 লাইনে সংক্ষেপে মূল কথাটা বলবেন, তারপরে আপনি দুটো প্যারায় বা একটা প্যারায় বড় কথা মূল কথাটাকে ব্যাখ্যা করবেন, তারপরে শেষের দিকে গিয়ে একটা ছোট্ট উপসংহার দিবেন প্যারা আকারে। আমি এটাই তো বলছি তুষার, মূল ভাব সম্প্রসারিত বা এরকম কোনো পয়েন্ট দিবেন না, না দেওয়াই ভালো। যেমন আমরা এখানে ভাব সম্প্রসারণ বলছি কেবল, বলে 3টা ভাগে ভাগ করে দিছি। ভাব সম্প্রসারণ বলছি এই অর্থে যেটা উত্তরটা, এটা বোঝানোর জন্য। এটা না বললেও সমস্যা নাই, আপনি উপরে টপিক দিবেন, দিয়ে একদম কোপাই দিবেন। ওকে, এখন আসেন, সোজা কথা যেটা সেটা হচ্ছে এই, আপনি বিদ্যা অর্জন করেন, আমার কথাটা বুঝেন, আপনি বিদ্যা অর্জন করলেন, আপনার অর্জিত বিদ্যার যে চারিত্রিক রিফ্লেকশন, এটার নাম হচ্ছে আপনার কালচার বা আপনার অ্যাটিটিউড। আমরা সহজে এটাকে অ্যাটিটিউড বলতে পারি। খবরদার, আজকাল টিকটক জামানায় যেসব জিনিসকে অ্যাটিটিউড বলা হচ্ছে, এটা ভুল, 100% ভুল। এখানে ভাবসাব দেখানো, মানে এটাকে শো অফ করা, এমন জিনিসকে অ্যাটিটিউড বলে। না না না, এগুলো না, টিকটকীয় সংজ্ঞা না। অ্যাটিটিউড মানে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার স্মার্টনেস, আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে বিহেভিয়ার করেন, আপনার ভ্যালুটা কেমন, আপনি বড়কে ছোটকে সমবয়সীকে কিভাবে দেখেন, আপনার লাইফ, সমাজ, পরিবার, জীবন, ধর্ম, রাজনীতি, অর্থনীতি নিয়ে আপনার কি চিন্তা, এই টোটাল ব্যক্তিত্বটাকে এক কথায় বলে অ্যাটিটিউড। সো আপনি পড়াশোনা করার পরে আপনার যে অর্জিত বিদ্যা, আপনি বিভিন্ন জায়গায় গেলেন, আপনার যে অর্জিত অভিজ্ঞতা, আপনি অনেকের কাছ থেকে দেখলেন, শিখলেন, বুঝলেন, এগুলোর নাম বিদ্যা, এটা আপনি ভিতরে নিছেন। এরপরে ওখান থেকে যে রিফ্লেকশনটা আপনার মধ্য দিয়ে প্রকাশিত হবে, সেটার নাম কালচার। তো দামি কোনটা পাগলা? দামি কালচার। এখন আমি আপনাদের কিছু বলি, আপনাদের কমন পড়ে গেলে কিছু মনে করেন না। আমি দেখেছি অনেককে, অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে বা
ভালো চমৎকার জায়গা থেকে আসছে, কিন্তু তার সাথে খাইতে বসলে খাওয়া শেষ করা মুশকিল হয়। তার ভাত মাখা, ভাত মুখে দেওয়া, ভাত চিবানোর যে স্টাইল, এটা দেখলে আপনি লক হয়ে যাবেন। ভাইরে, যদি আপনাদের মধ্যে এসব থাকে রে ভাই, এগুলাকে কাভার করতে হবে। খাওয়া হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় শিল্পগুলোর একটা শিল্প হচ্ছে খাওয়া, এটা জানেন তো? এজন্য দেখবেন যে উন্নত বিশ্বে 100 টাকার খাবারকে 300 টাকার জিনিস দিয়ে তারা উপস্থাপন করে। খাবারের একটা মারাত্মক ডেকোরেশন ওরা করে, দেখেন, তাই না? উপস্থাপনটা হয়তো খাবারের দাম থেকে উপস্থাপনের দাম বেশি। তো ভাই এগুলো বুঝতে হবে তো। তো এই জন্য আপনার কালচারটা হলো আপনার ভিতর দিয়ে যেটা প্রকাশিত হচ্ছে। যেমন দেখেন, আমি অনেকে হ্যান্ডশেক করতে দেখি, আমার খুব কাছের মধ্যে আমি এমন দেখছি, ওরে বাবা, হ্যান্ডশেক করার সময় সে এমন ভাবে হাতটা বাড়াইছে, মানে আমি আমি একটু ভিডিওটা অন করে দেখাই, আপনারা একটু আমার চাঁদ মুখটা একটু দেখেন, সুন্দর, মাশাআল্লাহ, খারাপ লাগবে না। দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন, আপনি কারো প্রতি ধরেন হাত বাড়াই দিছেন, মনোযোগ দিন কিন্তু, হ্যাঁ? এখন এই খেয়াল করেন, আপনি এভাবে হাতটা বাড়াবেন এবং হাতে উনি যখন ধরবেন বিপরীত দিক থেকে, আপনি আলতো করে, আপনি যে তাকে ভালোবাসেন, হালকা করে একটু দেখাইলেন, একটু হালকা করে ধরলেন তার হাতটা। এটা করে না, এরকম করে বাড়ায়। এক, দুই, আপনার হাতে ধরেন এই মোবাইলটাই ধরলাম, আপনার ডান হাতে মনে করেন একটা ফোন আছে, আপনি ডান হাত দিয়ে হ্যান্ডশেক করবেন, কি করে? হাতটা এমনি বাড়ায় দেয়। তখন বিপরীত পক্ষ বাধ্য হয় কি করে, এখানে হাতটা টাচ করে। কত বড় বেয়াদব এটা জানেন আপনি? আপনি নিজেকে কি ভাবেন? হাতে ফোন আছে, সে হাত বাড়াই দিছে, হ্যান্ডশেক করে ওটা দিয়া। তো বিপরীত পক্ষ যে হ্যান্ডশেক করবে, যে হাত বাড়াইছে, সে কি করে? সে বাধ্য হয়ে এখানে একটা টাচ দেয়। হাতে ফোন কেন বাজান? বাজান, তুমি ডান হাতে ফোন থাকলে ফোনটা পকেটে ঢোকাও, তারপরে হাতটা দাও, তারপরে আন্তরিকভাবে তার সাথে হ্যান্ডশেকটা করো। এবং ভদ্রতা হলো আপনি ডান হাতে হ্যান্ডশেকটা করবেন, বা হাতটা তার কাঁধের উপরে এখানে রাখবেন। এটা হলো সব থেকে বেশি ভালোবাসার নিদর্শন। হাতে এখানে ধরে বলবেন কেমন আছেন আপনি, এবং সবসময় হ্যান্ডশেকটা করার সময় নিজেকে একটু সামনের দিকে নিয়ে আসা, এরকম করে না, মাথা ঝুঁকানো না, একটু তাকে অ্যাটেনশন দেওয়া, কেমন আছেন আপনি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, আপনার সাথে এরকম হ্যান্ডশেকের ঘটনা ঘটছে কিনা? হাতে কিছু একটা নিয়ে রাখছে, সে হাতটাই বাড়াই দিছে, সে পারতো ওইটাকে পকেটে রাখা বা হাত চেঞ্জ করে পারতো, রাইট? আচ্ছা, আমাদের নাইম 41-এর হেলথ ইয়ার হচ্ছে সোহরাওয়ার্দীর, ও একটা ভিডিও শেয়ার করছে, দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর ভিডিও এটা। আহ, প্রধানমন্ত্রী টোল দিতেছেন, এবং টোল দেওয়ার সময় প্রধানমন্ত্রী, আপনারা দেখছেন কিনা এটা, আহ, যে ভদ্রমহিলা টোলটা গ্রহণ করতেছেন আর প্রধানমন্ত্রী টাকাটা দিচ্ছেন, পেপারটা নিবেন, টাকাটা দিবেন, তো প্রধানমন্ত্রীর বাম পাশে হচ্ছে উনি, ওই টোল যিনি নিচ্ছেন তিনি। তো প্রধানমন্ত্রীর সুবিধা হলো বাম হাতটা দিয়ে যদি মুভ করেন তাহলে। তো প্রধানমন্ত্রী কি করছেন, ওইটাকে, কাগজটাকে, আগে টাকাটা বাম হাতে নিছেন, তারপর ডান হাত দিয়া উনি কাগজটাকে রিসিভ করছেন, সেই কাগজ বাম হাতে নিয়ে টাকাটা আবার ডান হাতে নিয়ে ওনাকে দিছেন। এই ভিডিওটা দেখবেন, আপনারা চাইলে খুঁজলে এখন পাবেন। আমি আপনার বোঝানোর জন্য বলছি, একজন টোল আদায়কারী কর্মী প্রধানমন্ত্রীর সাথে টোল বিনিময় করছেন, টাকা দিচ্ছেন। প্রাইম মিনিস্টার যদি এই ম্যানারটা দেখাইতে পারে, বাম হাতে উনি টাকাও দেন নাই, বাম হাতে কাগজটাও রিসিভ করেন নাই, উনি ডান হাতে টাকাটা নিয়ে বাড়াইছিলেন, ততক্ষণে ওই ভদ্রমহিলা টোলের পেপার বাড়াইছে আর কি। তো তখন প্রধানমন্ত্রী হাত চেঞ্জ করলেন, নিয়ে, মানে বুঝছেন তো, পুরা বিষয়টাকে আবার ডান হাত দিয়ে শেষ করছেন, শুরু করছেন। ভাই এই জিনিসটাকে অত খুব স্বাভাবিক দেখেন না, কথা কি বুঝাতে পারছি? আমার কথা কি বুঝছেন আপনি? সো ভাই, এটার নামই কালচার। আপনি কিভাবে দেখেন, আপনি কতটা ডাউন টু দা আর্থ বোঝেন না রে পাবলিক। আজকে মরলে বিকাল বেলা কাঁধে উঠে যাবেন, পরের দিন আপনার জন্য দোয়া করা হবে মসজিদে। আপনি কত বড় ক্যাডার, কত বড় হনু, এসব কি আজরাইল দেখে নাকি? সবসময় এটা চিন্তা করবেন। অধিকারী বলছে, সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ হলে কি আগে থেকে হ্যান্ডশেক করা ঠিক নাকি খারাপ দেখায়? ভাইয়া, এটা একটা প্রচলিত ধারণা আছে, এটাকে আমি বিশ্বাস করি না। আপনি যদি বয়স্ক হন, আপনি যদি তার থেকে উপরের পোস্টেরও হন, আপনি তাকে আগেই বলে ফেলেন, এই তুমি কেমন আছো,
বলে আপনি আগায় তার সাথে হ্যান্ডশেক করে ফেলেন, এটা অসুবিধার কিছু আমি দেখি না। কর্পোরেট কালচারে বিভিন্নভাবে বিভিন্ন কিছু শেখানো হয়, বুঝছেন? হাম্বল খারাপ কিছু না, তবে এখানে আপনাকে কৌশলী হওয়া লাগবে। অনেক সময় হয় কি, দুর্বলতা ভাবে মানুষ, বিনয়কে দুর্বলতা ভাবে। তো সেখানেও আপনাকে বুঝে শুনেই হ্যান্ডেল করা লাগবে বিষয়গুলো। আমি কি আপনাদের বোঝাতে পারছি? যদি মনে করেন যে আপনার বিনয়কে দুর্বলতা বলে নিচ্ছে কেউ, সেখানে কাউন্টার অ্যাটাক দিতে আপনি সময় নিয়েন না সুযোগ পাইলে। সব সময় এগুলো হওয়া উচিত না। আমি যেখানে ছোট সেখানে ভাইয়া, আপনি যেখানে ছোট সেখানে আপনি সালাম দিবেন, দিয়ে এমন একটা ভাবসাব করবেন যে আপনি তার সাথে হ্যান্ডশেক করতে চান। ক্লিয়ার? তখন যিনি আপনার সিনিয়র, তিনি বুঝতে পারলে তিনি আপনার দিকে হাত বাড়ায় দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন হইলো যে উনি অনেক সিনিয়র বা অনেক বিজি, ওই সিচুয়েশন আপনি হাত বাড়ায় দিয়ে আছেন, তো উনি সেটা প্রথমে লক্ষ্য করে নাই, বা উনি বিরক্তও হইতে পারে। আপনি তার সামনে হাতের উপর হাত দিয়ে দাঁড়াবেন, ভদ্রভাবে যেটাকে দাঁড়ানো বলে, এবং আপনি এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ নেবেন যে আপনি তার সাথে হ্যান্ডশেক করতে চান, দ্যাটস ইট। চোখ দিয়ে বডি দিয়ে সব বুঝাই দেওয়া যায়। তো উনি আগ্রহ হইলে কোনো অসুবিধা নেই, উনি হাত বাড়ায় দিবেন, আপনাকে ভালোবাসবেন, নো প্রবলেম। এই বুঝছেন তো? এই কালচার বুঝছেন নাকি আরো ব্যাখ্যা করতে হবে কোনটা কালচার কোনটা বিদ্যা? বিদ্যা দামি না কালচার দামি, জনগণ? দুটোই দামি, কালচার বেশি দামি। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অর্থাৎ আপনার যদি সীমাবদ্ধ জ্ঞান থাকে, আপনি যদি অল্প জ্ঞানের মানুষ হন, আপনার বুদ্ধির মধ্যে জড়তা থাকবে, আড়ষ্ট হয়ে থাকবেন আপনি, আর সেটা দিয়ে আপনার সামাজিক অর্থনৈতিক কোনো মুক্তি আসা সম্ভব না। এটা শিক্ষা পত্রিকার স্লোগান, আমরা কম বেশি সবাই জানি। সীমাবদ্ধ জ্ঞানে বুদ্ধিতে জড়তা থাকে, আর সেটা দ্বারা কি হয় না, জাতির মুক্তি আসে না। এটা এখানে আছে, ব্যাখ্যা করলে পারবেন। কলমের থেকে তলোয়ার, সরি, তলোয়ারের থেকে কলম শক্তিশালী, এটা বলার দরকার নাই। কারণ একটা তলোয়ার দিয়ে আর আপনি কত কত হাজার মানুষ কাটতে পারবেন, তলোয়ার তো তারপরে শেষ। কিন্তু একটা কলমের খোঁচায় কোটি কোটি মানুষের ভাগ্য আপনি চুরি করতে পারেন, সম্ভব। সো কলমের শক্তি অনেক বেশি, এই জন্য কলমের বা যে মসি আছে তার ব্যবহার খুব আপনাকে সতর্ক হয়ে করতে হবে। এখানে কথা আছে কিন্তু, যদি মসির বানানটা এটা তো কলম যেটা আমরা এখন লিখতেছি, আর যদি মসিটা এমন হয়, মসি, এই মসি শব্দের অর্থ কালো, বা এই মসি শব্দের অর্থ অন্ধকার। আর যদি রস্বইকার দীর্ঘইকারে ঝামেলা করেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে কিন্তু, খবরদার। বুঝছেন না বুঝেন নাই? সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, দরকার আছে কিছু শুনবার, শুনতে চান? মসি মানে কালি কিনা? কালি তো অন্ধকার অর্থে বলছি রে ভাই, কালো অর্থে বলছি। অন্ধকার, কালি মানে কালিমা। আর ও এই মসি অর্থে কালি কিনা না, এই মসি মানে কলম, অ্যাকচুয়ালি ব্যবহারিক অর্থ হচ্ছে কলম। ওসির চেয়ে মসি বড় ওই অর্থে। ক্লিয়ার, মোহাইমেন? এরপরে সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত, দরকার আছে কিছু বলার, শুনতে চান? মনে হয় না। এরপরে হচ্ছে রচনা বা প্রবন্ধ। আমরা এখানে দুটো সুন্দর সুন্দর রচনা দিয়ে দিছি। এখন রচনা লেখার কৌশল কি? ইংলিশে তো আপনার জন্য ইয়ে থাকে, ওয়ার্ড লিমিট করা থাকে 1000, এখানে তো ওয়ার্ড লিমিট নেই, আপনি একটু বড় করতে পারবেন। আমি কৌশলগুলো আপনাকে এক দৃষ্টিতে সংক্ষেপে বলে দিই, এরপরে আপনাদের থেকে আমি প্রয়োজনে ওপেন কোশ্চেন নিব। প্রথমত আমরা যেটা লিখে রাখলাম প্রবন্ধ, আমরা রচনা বলি এটাকে, এটা প্রবন্ধ। রচনা মানে কোনো কিছু নিজে নিজে বানিয়ে লেখা। কেউ যদি কবিতা লিখে, তাহলে সেটা সে কবিতা রচনা করলো। আমার বন্ধু দুলাল কবিতা লিখছিল, তোমাকে ভালোবেসে ভোলা যায় না, তোমাকে ভালোবেসে পাওয়া যায় না। হয়তো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখছে, নট শিওর। তো তো এটা অনুকাব্য। আমার দেখা জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, দারুণ হয়েছে। এখন দারুণ হয়েছে না বললে তো এটা আমার থেকে সে আদায় করে নিবে, কোনো না কোনো ভাবে দারুণ বলতেই হবে আমার। তো প্রথমে বলে দেওয়া ভালো, তাই না? আবার একটা গল্প লিখছিল, আঞ্জুমানের গল্প, আমি সেটা আমার শোনাইছিলাম, আমি বলছি খুব ফাইন। তো সে কেন জানি এক সময় আর লেখালেখি করলো না, হয়তো আবার ছেঁকা খাওয়ান, আবার না, আমি আবার কেন জানি না, জীবনে কষ্ট আসার দরকার আছে তাইলে লিখবে।
তো এই জন্য আমরা সাহিত্য পাওয়ার জন্য দোয়া করি, তার জীবনে কিছু কষ্ট আসুক। তো এখন আহ দুলাল ভাইয়ের কবিতা শোনার সন্ধ্যা চাই দিতে হবে, ঠিক আছে, আমি দুলালকে কথা পৌঁছায় দিব যেন তার একটা কাব্য সন্ধ্যা সে আয়োজন করে আপনাদের জন্য। তো এখন তো রচনা করা মানে কি, যেমন দুলাল কবিতা রচনা করেছে এরকম, বা আপনি ধরেন এখানে আব্দুর রহিম, আপনি গান লিখেন, আপনি গীতিকার, তাহলে আপনি কি করেন, গান রচনা করেন। তা আমরা মূলত প্রবন্ধকে রচনা করি। এখন প্রবন্ধের অরিজিনাল সংজ্ঞাটা আপনি কোথায় পাবেন? আমাদের গাইড টাইড যত বই আছে অরিজিনাল সংজ্ঞাটা পাবেন না। এটা হচ্ছে আপনার নির্ঝর সংজ্ঞা। অরিজিনাল সংজ্ঞা হচ্ছে 19 বইয়ে পাবেন, বাংলা প্রথম পত্রে হায়াত মোহাম্মদ স্যার এটা লেখা আছে, সাহিত্যের রূপ ও রীতি। এটা আজকে পড়বেন, সাহিত্যের রূপ ও রীতি। এখানে দেখবেন কোনটা নাটক, কোনটা কবিতা, কোনটা ছড়া, কোনটা প্রবন্ধ, কোনটা উপন্যাস, সংজ্ঞা ধরে ধরে আলোচনা করা আছে। তো প্রবন্ধ মানে হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের উপরে যুক্তিপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা। এক কথায় শেষ, যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা মানে কোনো একটা টপিকের উপরে জ্ঞান দেয়া হয়, সোজা কথা, জ্ঞান। এখন বই পড়া আর দেনা পাওনার মধ্যে পার্থক্য কি? দেনা পাওনাতে একটা কাহিনীর বিন্যাস আছে, চরিত্র এবং সংলাপের মাধ্যমে রাইটারের নিজস্ব বক্তব্যের দ্বারা সেই ঘটনার বিন্যাস ঘটানো হয়েছে, সেটা গল্প। আর বই পড়ার মধ্যে, বই পড়া এই বিষয়টার উপরে রাইটার খালি জ্ঞান দিছে। তো যুক্তিপূর্ণ এবং জ্ঞান গর্ভ আলোচনাটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ দুই প্রকার, একটা তন্ময়, একটা মনময়। তখন তন্ময় মনময়ের ব্যাখ্যা আপনার লাগবে না, প্রসঙ্গক্রমে আসছে, আমি আপনাদের বলে দিই, সহজে বুঝতে পারবেন। একটা মনময় আর একটা তন্ময়। তা আমরা যেগুলো লিখি এগুলো মূলত তন্ময় প্রবন্ধ, পরীক্ষা যেগুলো আসে। মনময় প্রবন্ধ ম থেকে রিলেট করবেন, মন, যেখানে রাইটারের নিজস্ব মনের প্রভাব আছে, আবেগ অনুভূতির স্থান আছে, এগুলো মনময়। তো বই পড়া মনময় প্রবন্ধ ছিল। রাইটার এখানে বই পড়ার উপকারিতা, না পড়ার যে ক্ষতি, আমাদের জাতির দুর্দশাগুলো অনেক জায়গায় ইমোশন দিয়ে দিয়ে বলছেন। তো যেখানে মনের নিজস্ব যোগসূত্র দিয়ে বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়, বিষয়বস্তুর সাথে সাথে রাইটারের মনের ইচ্ছা এবং ইমোশনাল যেখানে ছাপ আছে, এগুলো না মনময়। আর যেখানে টপিক বা বিষয়বস্তুর উপরে জোর দেওয়া হয়, ইমোশনের তেমন গুরুত্ব নাই, বেসিক্যালি এগুলো সবগুলো তন্ময় প্রবন্ধ। বুঝছেন তো? তো নর্মালি আপনি যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখেন, পর্যটন নিয়ে লিখেন, তারপরে যখন যদি ডলার সংকট নিয়ে যদি আপনাকে লিখতে হয়, সবগুলো তন্ময় প্রবন্ধই হবে। এখানে ইমোশনের তেমন কোনো স্থান নাই, কারণ ডেটা ধরে ধরে আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো আমরা আসলে তন্ময় প্রবন্ধই বেশি লিখি। তো এটা হচ্ছে প্রবন্ধের সংজ্ঞা। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, এই কথা পরীক্ষায় থাকতো, ওখান থেকে আমরা রিলেট করে এখন বলি যে রচনা লিখছে, আসলে কথাটা এমন না। এখন অনেক ধরনের রচনা আছে বা প্রবন্ধ আছে, যেহেতু আমরা কথাটাকে রচনা বলি, সো রচনা বলে আমরা এখানে বিবরণ দিছি, বর্ণনামূলক, চিন্তামূলক, পরীক্ষা যেমন আসে আর কি। এখন এগুলোর ভিতরে আবার আলাদা আলাদা কি আছে, সাব টপিক আছে বিভিন্ন লেভেলের। তো সেই জিনিসগুলোকে ধরে আপনি যদি নিজে একটা সাজেশন করেন, তাহলে দেখবেন যেগুলো পরীক্ষায় সাধারণত লিখতে দেয়, এগুলো জাতীয় অর্জন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। আমি কি বুঝাইতে পারছি? জাতীয় অর্জন এবং স্বার্থ সংশ্লিষ্ট হয়, তারপরে সমস্যা এবং সম্ভাবনা সংক্রান্ত হয়, তারপরে আমাদের বৈশ্বিক অঙ্গনে কিরকম প্রভাব আছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় কোনো ইস্যুজ যেটার ভবিষ্যতে এটা খুব প্রাসঙ্গিক কোনো কারণে, এই টাইপের জিনিসের উপরে দেয়। অর্থাৎ আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে টাইপের জিকে পড়েন, বাংলাদেশ এবং তার যে অ্যাচিভমেন্ট গ্লোবাল কনটেক্সটে, সাধারণত আমরা সেগুলোকে উল্টায় ধরে রচনা হিসেবে লিখি, এটাই হয়, তাই না? সো এগুলোই কাজ করতে হয়। এখানে প্রবন্ধের ভাষা, জিনিসগুলো সবকিছু দেওয়া আছে। যে ভাইটাল কথাটা আমি আপনাদেরকে উপস্থাপন করতে চাই, অ্যাকচুয়ালি আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে এই, যেটা আমরা অনেক সময় করি না, সেটা হলো আমরা রচনাকে মনে করি একটা লেখা, বড় ধরনের বিবরণ। না, এটা করবেন না। রচনার মধ্যে যখন দরকার হবে কোনো জায়গায় প্রাসঙ্গিক হইলে আপনি ছক দিতে পারবেন, প্রাসঙ্গিক হইলে আপনি চিত্র দিতে পারবেন, কোনো গ্রাফ যদি মনে করেন দিবেন, দিতে পারবেন। এমনকি আপনি কোনো পাই চার্টের মাধ্যমে যদি মনে করেন কোনো তথ্য আপনি দেখাবেন, দিতে পারবেন। আপনি যদি মনে করেন কোনো ম্যাপ দিবেন, তাও দিতে পারবেন, যদি প্রাসঙ্গিক হয়। গায়ে পড়া দেওয়ার দরকার নাই। রচনা আপনাকে লিখতেছেন দেশপ্রেম, তো এখানে আপনি কি দিবেন এসব? আপনি টপিক এমন ভাবে চয়েস করার চেষ্টা করবেন যেখানে আপনি বর্ণনা ধর্মী হওয়ার থেকে অনেক বেশি স্ট্রাকচারাল হইতে পারবেন। আমি কি আপনাদের ধরাইতে পারছি কথাটা?
বিবরণধর্মী হওয়ার থেকে বেশি স্ট্রাকচারাল হতে পারবেন যে জায়গায়, ওটাকে ধরবেন। ধরে আপনি সেখানে কত বেশি ডেটা, কত বেশি ইনফো দিতে পারেন, আপনার আহ তথ্যভিত্তিক উপস্থাপন করবার যেখানে বেশি চান্স আছে ওটাকে পিক করার চেষ্টা করবেন। ইট উইল বি ভেরি গুড ডিসিশন। যেমন দেখেন, এই টপিকটা দেখেন, এটা 44-এর কোশ্চেন। মুক্তিযুদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কৃষির যান্ত্রিকীকরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব পরিস্থিতি, পদ্মা সেতু বাঙালির গর্ব বাঙালির অহংকার। এখন আপনি এখান থেকে দেখবেন যে আমি কোনটা নিব। বাংলাদেশের কৃষির যান্ত্রিকীকরণ, হ্যাঁ, এটাতে অত বেশি ইনফো দেওয়ার চান্স নাই। বাট আমি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব পরিস্থিতি নিয়ে লিখি, সেক্ষেত্রে আমি এটার হিস্ট্রি জিকিতে যা পড়ছি এটা ঢুকাই দিতে পারবো। আমি ওয়ার্ল্ড কনটেক্সটে বাংলাদেশ এবং ইকোনমিক যে ক্রাইসিস গুলো আছে সেটা কি আছে, ডলার কেমন ছিল কেমন আছে, আমদানি রপ্তানি কেমন ছিল কেমন আছে, ভবিষ্যতে কি হইতে পারে, কোন বিশেষজ্ঞ কি বলছে না বলছে, দেখেন এখানে একদম ম্যাসাকার করে ফেলার মতো সুযোগ আছে। ইভেন পদ্মা সেতুতেও আছে। আপনি এখানে যা পড়ছেন পদ্মা সেতু কনটেক্সটে, অর্থাৎ কোন কাজ, এখানে তো 4টা 5টা কোম্পানি জড়িত, কোনটা কে করতেছে, কত টাকা তার বাজেট ছিল, এবং পদ্মা সেতু নিয়ে প্রচুর পরিমাণে গ্রাফ চার্ট করার সুযোগ আছে। আমি কি আপনাকে বুঝাতে পারছি টপিক কোনটা নিবেন, যেখানে আপনি আপনার এই মন শিয়ানা দেখাইতে পারবেন। এরপরে দেখেন এখানে কোশ্চেনটা কি, আপনার 43-এর কোশ্চেন, আমার ছেলেবেলা, আত্মশক্তি, বাংলাদেশের পুরাকৃতি, দক্ষিণবঙ্গের উন্নয়ন স্বপ্ন, কক্সবাজার। তো এখানে আপনি আমার ছেলেবেলা নিলে কি করবেন, আপনি রবীন্দ্রনাথ কি করবেন, আপনি আপনি আত্মশক্তিতে কি লিখবেন, আপনি আইনস্টাইন হয়েছেন নাকি? তারপরে দক্ষিণবঙ্গের উন্নয়ন স্বপ্ন মানে আপনি পদ্মা সেতুর কনটেক্সটে দিবেন, শুধু পদ্মা সেতু না, ওখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সেনানিবাস, কত কিছু হয়েছে। ডাটা দেওয়ার একদম কাঁপায় ফেলার চান্স আছে। পুরাকৃতিতে আপনি ডাটা দিতে পারবেন, কক্সবাজারে দিতে পারবেন, তবে খুব বেশি না। এই জন্য এখানে ভালো চয়েস আমি মনে করি এই এই দুইটার কোনো একটা। আচ্ছা, 41-এ কি আসছে, মরিতে চাহিনামি সুন্দর ভুবনে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন, সংক্রামক রোগ ও জনসচেতনতা, নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ, বৃদ্ধাশ্রম। আর এটা আসছে করোনা কনটেক্সটে, বুঝতেই পারেন, সাথে ডেঙ্গু ঢোকাই দিতে পারবেন, আশপাশ অনেকগুলো লিখতে পারবেন, নারীর ক্ষমতায়নে ডেটা মেটা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন স্থান, আপনার মনে হচ্ছে এটা তো গদবাঁধা কথা, না গো, এটা গদবাঁধা কথা না। আপনি প্রথমত ম্যাপ দেওয়া শুরু করবেন, এরপরে আপনি পর্যটন নিয়ে প্রচুর ডেটা আছে, কথা বুঝছেন? আচ্ছা, দিতি বলছে এক্ষেত্রে ধরেন কেউ খুব সাহিত্যমূল্য ভালো এমন লিখে ডেসক্রিপটিভ রচনা লিখলো, আর অন্য একজন ইনফরমেটিভ রচনা লিখলো, ভালো ইনফো দিয়ে কেন নাম্বার বেশি পাবে? অবশ্যই যে ইনফো বেশি দিচ্ছে সে বেশি নম্বর পাবে। কারণ সাহিত্য মূল্য ভালো জিনিস, কিন্তু এটা পড়ে বুঝে আপনার টিচারের টার্ম হইতে টাইম লাগে ভাইয়া। কিন্তু যদি ইনফো বেস থাকে, সাজানো গোছানো একটা রচনা হয়, গ্রাফটা চার্ট অনেক ভালো থাকে, সেক্ষেত্রে সে খুব দ্রুত নাম্বারটা ক্যারি করে ফেলবে। আপনার যে সাহিত্যের ভাষা, এটা টিচারের মর্মে পৌঁছাইতে টাইম লাগবে, বাট ওই যে স্ট্রাকচারাল জায়গাটা দেখার সাথে সাথে ক্যাচ করে ফেলবে টিচারকে, বুঝছেন তো? তো এইভাবে আপনাকে টপিক চয়েস করতে হবে। আমি কি আপনাদের ধরাই দিতে পারছি জিনিসটা? এই যে দেখেন এখানে রচনা আছে, অনেকগুলো দিছি বিগত বছর প্রশ্ন দেখে নেওয়ার জন্য। ইনফ্যাক্ট এখানে আমরা একটা নমুনা হিসেবে আপনাদের জন্য সুন্দর করে নিছি। এখানে ডলার সংকট নিয়ে একটা নোট আছে বলতে পারেন। এটা আপনাকে পরীক্ষায় লিখে আসতে হবে, আসলে সেটা বলছি না, আপনি আপনার মতো করে করবেন। এই যে দেখেন দেশ মূল্যস্ফীতি দেখাইছি এখানে, হ্যাঁ, বুঝছেন তো নাকি আমি একাই সব বুঝতেছি? এই যে দেখেন আবার দিছি, এই কারণগুলো তো আপনি চাইলে বিবরণ আকারে দিতে পারেন, দরকার আছে এত প্যারা নেওয়ার? আমরা স্ট্রাকচারাল কাঠামোতে দিয়ে দিছি, দেখেন এটা মূলত একটা অ্যানালাইসিস হচ্ছে কিন্তু আসলে। এই যে বৈশ্বিক উদ্যোগ কি আছে দেখেন, 1 2 3 দিয়ে ঢুকাইছে এই জায়গার মধ্যে। এই যে টাকার অবমূল্যায়ন দেখেন, আবার এখানে ছক আসছে, আবার ছক আসছে, আবার ছক দেখছেন। বাংলাদেশ ব্যাংক রিজার্ভের ঘাটতি, আগস্ট 2021 থেকে শুরু করে ফেব্রুয়ারি 23 পর্যন্ত এগুলো দেখাচ্ছে। বর্তমানে গত 3 4 দিন আগে দেখলাম $23 বিলিয়ন। এগুলো সরকার কাবার করে ফেলবে, 6 মাসের ম্যাজিক। সর্বজনীন পেনশন আসতেছে না, সর্বজনীন পেনশন আসলে সরকারের এখন লিকুইড টাকা দরকার। বুঝেন না কথাটা, তরল টাকা দরকার, তরল টাকা পাবলিকের হাতে আছে। পাবলিক তো সরকারকে না দিলে সরকার পাবে না, বুঝছেন? এখন যদি সরকার সর্বজনীন পেনশনটাকে চালু করে, সেক্ষেত্রে সরকারেরও লাভ, আমাদেরও লাভ, বেশি লাভ আমাদের, কারণ আমাদের দেশটা বেঁচে যাবে এবং আমরা ভবিষ্যতের জন্য পাবো। এখন সরকারের ধরেন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে টাকার এখন দরকার হয়েছে,
আগামী 1 বছর তার জন্য চ্যালেঞ্জিং। এখন আমি সর্বজনীন পেনশনের জন্য যে টাকাগুলো দিব, ধরেন আগামী 1 বছর আমি ধরেন $10 বিলিয়ন জমা করে দিলাম, তাহলে সরকার এই টাকাটা দিয়ে মার্কেটটাকে আবার ধরে ফেলতে পারবে। বুঝছেন তো? এটাই সর্বজনীন পেনশনের সব থেকে ভালো দিক। এজন্য সবাই এটা চেষ্টা করবেন করবার। এতে বহুমুখী লাভ হবে আপনার জন্য তো বটেই, এবং রাষ্ট্রের ইকোনমির জন্য এটা খুব জরুরি। এটা এক কাজে অনেক কাজ, 2 কাজ না, 3 কাজ 4 কাজ পর্যন্ত হবে। তো দেখেন এখানে এটা রাখলাম, তারপরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এবার একটু প্যারা আকারে আসছি, বাট দেখেন ভিতরে ইনফো ঠাসা। আপনাদের বুঝাইতে পারছি ভাইয়া? এই যে দেখেন ডলার সংকটের কারণ আবার 1 2 3 আসছি, বিবরণে নাই কিন্তু প্রবাসী আয় কমে গেছে, এই যে দেখেন এখানে আবার দিয়ে দিছি ইয়ে করে, ছক করে। তাইলে কিভাবে একটু স্ট্রাকচারাল পথে হাঁটা যায়, পদক্ষেপগুলো আবার 1 2 3 করে রাখছি। তাহলে এখানে দেখেন আবার এখানে, আমি কি আপনাদের বুঝাইতে পারছি? তাহলে এই জায়গাগুলোকে এখানে দেখানোর কারণ এটাই, যাতে আপনি দেখে বুঝতে পারেন। এই যে সর্বজনীন পেনশনের উপরে, যেহেতু এটা খুব রিসেন্ট সরকারের পদক্ষেপ, এটার উপর একটা নোট রাখছি। ক্লিয়ার? তাহলে কি আপনারা একটা মোটামুটি আইডিয়া পাইছেন না পান নাই? শুধু বলছে নেগেটিভ টপিক আসতে পারে কি, হুন্ডি বন্ধ করেন, হুন্ডি না থাকলে সিঙ্গাপুর হয়ে যাবো ইত্যাদি। হুন্ডি তো এখন যেগুলো অবৈধ জিনিস তো অবৈধই, সেটার কন্টেক্সটে আসলে ওভাবে লিখতে হবে আপনাকে। স্মার্ট বাংলাদেশের উপর হলে ভালো হইতো, আসবে হয়তো। তো এভাবে একটু ম্যাপিং করবেন। মানে ডেটা একদম এক্সাক্ট মান দিতে হবে নাকি রাউন্ড ফিগার দিলে? রাউন্ড ফিগার দিলে হবে, অসুবিধা নেই। পৃথিবীর সব পরিসংখ্যান মিথ্যা, এটা সবাই জানে যে মিথ্যা 3 রকম। মিথ্যা, ডাহা মিথ্যা, পরিসংখ্যান। জানেন না এই যোগটা? শুনেন নাই? কারণ বাংলাদেশের জনসংখ্যা কত? 16,51,00,000। কে বলছে আপনাকে? যদি বাংলাদেশের সমস্ত জনসংখ্যা 1 ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ডের মধ্যে গোনা যায়, ওই ফিগারটা ওই সেকেন্ড পর্যন্ত কারেক্ট। তার 1 সেকেন্ড পরে সেটা ভুল, বা 1 মিনিট পরে সেটা ভুল, হয় কেউ মারা যাবে না কেউ জন্ম নিবে। So, পরিসংখ্যান ইটস এ ফিগার, জাস্ট এগুলো করা হয় হিসাবের জন্য। তো সব পরিসংখ্যানে মিথ্যা, যদি আপনি রিয়েলিস্টিক চিন্তায় যদি দেখেন তাও এগুলো লাগে। তার মানে আপনি এমন ফিগার দিয়ে বসেন না যে কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় দাউদ কান্দি, এটা আবার করা যাবে না। ক্লিয়ার? সেখানে আরেকটা নোট আছে, ওই নোটের পরে ক্লাস শেষ আর কি। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন, এখানে তো নোট পাবেনই, পড়ে ফেলাবেন, ফাতা ফাতা করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে করেন, আর এভালুয়েশন যে পোলটা আছে এখানে অ্যাটেন্ড করেন। যদি আপনাদের লাইভে কোশ্চেন করতে চান দেন হাত তোলেন। কয়েকটা রচনা স্পেসিফিক টপিক বলে দেন ভাই। টপিকের ধরন তো বলে দিছি ভাইয়া, টপিকের ধরন বলে দিছি না অলরেডি? এখানে তো বলছি। তারপর নারীর ক্ষমতায়ন বলবেন, উন্নয়ন কনটেক্সটে যেগুলো আছে এগুলো পড়তে হবে। বুঝছেন? বৈশ্বিক বৈশ্বিক মানদণ্ডে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেই জায়গা থেকে কিছু পড়বেন। এই এর বাইরে কি আসছে? এই যে প্রশ্নটা আপনাদের দেখাইলাম আছে, বা পিডিএফ যখন আপনার হাতে যাবে আপনি যখন দেখবেন, এর বাইরে কি আসলে কখনো কোনো কিছু ছিল? না তো। তো প্যারা খাওয়ার কিছু নেই, রচনা যা আছে আপনি পারবেন। কথা হচ্ছে প্রচুর পরিমাণে ডেটাকে আপডেট করে রাখবেন, খুব সাউন্ড থাকবেন ডেটার দিক থেকে, খুব সাউন্ড থাকবেন, যাতে করে আপনি যে কোনো ডেটাকে যে কোনো জায়গায় আপনি পুশ করে দিতে পারেন। এটি রচনা লেখার জন্য কৌশল। আপনাকে যে খুব নোট টোট করে একাকার করে ফেলতে হবে এমন না, প্রতিটা টপিকের এগেনস্টে আপনাকে ওই জিনিসগুলোকে সাজায় রাখতে হবে, যাতে আপনি এগুলোকে সহজে মুভ করাইতে পারেন। কারণ আপনি রিটেন যখন পরীক্ষা দিবেন, তখন আপনার কাছে এটাই মনে হবে যে হারি কত কম পড়ছি, কত কম পড়ছি। ক্লিয়ার? পয়েন্টের নাম উল্লেখ করা ভালো নাকি প্যারা করে? পয়েন্টের নাম উল্লেখ করতে পারেন, প্রবন্ধ যদি সাইজে অনেক বড় হয় টিচাররা সহজে বুঝতে পারবে কোন জায়গায় কি বলছেন, করতে পারেন, অসুবিধা নেই। আর কিছু? হিস্ট্রি উন্নয়ন অর্জন টপিক দেখে যাবো, হ্যাঁ হিস্ট্রি উন্নয়ন এবং অর্জন এগুলো দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা, আল্লাহ হাফেজ। ওকে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর
উত্তরণ রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করতে পারেন ভাইয়ারা। কল করেছেন, একটু ফোন করে তারপরে মানে কোন টাইমটাতে যেতে বলো, ওই টাইমে গেলে আশা করি পেয়ে যাবে। বিখ্যাত ভাই যেটা বলছেন, যদি আপনি সাবমিট না দিতে পারেন তাহলে তো আপনার ওটা অ্যাবসেন্ট দেখাবে, আপনি অ্যান্সারটা পাবেন না। আর এ বিষয়ে কোনো এই তথ্য জানা থাকলে একটু হেল্পলাইনে একটু যোগাযোগ করবেন। আর ডেইলি এক্সাম গুলো ডেইলি দেওয়ার চেষ্টা করবেন টাইমলি ভাইরা। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।